আমি তোমাকে ভালোবাসি পিয়াস ভাই। হাতে থাকা টকটকে লাল গোলাপটি পিয়াসের দিকে বাড়িয়ে দিয়ে এক নিঃশ্বাসে কথাটি বলে ফেলল রুহি। রুহি খণ্ডকার বাড়ির সকলের আদরের ছোট্ট কন্যা। পুরো নাম আরোহী জাহান রুহি। আর তার সামনে যে সুঠামদেহী যুবক দাঁড়িয়ে, সে হলো খণ্ডকার পরিবারের দ্বিতীয় বড় সন্তান, খণ্ডকার শাহরিয়ার পিয়াস। রাতের ঝাপসা ম্লান আলোর ছাদে এক কোণে দাঁড়িয়ে আছে রুহি। তার নবকিশোরী অপরিণত মনে আজ হাজারো প্রজাপতির উড়াউড়ি। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি পিয়াস, যার জন্য রুহির বেকুল মনের প্রতিটি কোণে সর্বদা এক অদ্ভুত অনুভূতি বরাদ্দ থাকে। ভালোবাসি কথাটা বলার সাথে সাথেই রুহির সারা মুখমণ্ডলে একরাশ লজ্জার আভা ছড়িয়ে পড়ল। তার ফর্সা গাল দুটো অপার্থিব লাল রঙে রাঙানো। মাথা নিচু করে নিজের পায়ের নখের দিকে তাকিয়ে রইল সে। পিয়াস কিন্তু একদম স্বাভাবিক। তার চোখের পলক পর্যন্ত নড়ছে না, যেন রুহি এমন কিছু বলবে সেটা সে আগে থেকেই জানতো। রুহি মনে মনে তখন নিজের বেকুলতার জাল বুনছে। ভাবছে পিয়াস ভাই কি রাগ করলো, নাকি সেও ভালোবাসে। আবার মনের কোণে সুপ্ত অনুভূতিরা জানান দিচ্ছে। বিগত বেশ কিছুদিন ধরে সে তো পিয়াসের ব্যবহার দেখছে, অনুভব করছে, তাহলে ভয় কিসের। হঠাৎই পিয়াস পা বাড়ালো, রুহির খুব কাছে এসে দাঁড়ালো সে। নিস্তব্ধতার বুক চিরে পিয়াস তার লম্বা আঙ্গুল দিয়ে রুহির থুতনিটা স্পর্শ করলো। পরম মমতায় রুহির নত মাথাটা উপরে তুলল সে। চারটি চোখ এক হলো। রুহির চোখ চকচক করছে খুশিতে, আর পিয়াসের চোখে এক রহস্যময় শীতলতা। পিয়াস ফিসফিস করে বলল, ফুলটা কি আমার জন্য এনেছিস? রুহি কোনো কথা বলতে পারল না। ঠোঁটের কোণে এক সিলতে তৃপ্তির হাসি নিয়ে শুধু মাথা নেড়ে হ্যাঁ জানালো। পিয়াস মৃদু হেসে আবার বলল, ফুলটা আমি এক শর্তে নেব, যদি তুই হাঁটু গেড়ে একদম প্রপোজ করার মতো করে আমাকে এটা দিস। রুহি এক মুহূর্তেও দ্বিধা করল না। তার প্রিয় মানুষটির থেকে এমন আবদার আসবে তা সে কল্পনাও করেনি। পিয়াসের কথার বিপরীতে সে সাথে সাথেই হাঁটু গেড়ে ছাদের মেঝেতে বসে পড়ল। হাতের গোলাপটি সর্বোচ্চ আবেগ দিয়ে পিয়াসের দিকে বাড়িয়ে ধরল সে। পিয়াসও খুব সুন্দর করে ফুলটি গ্রহণ করল। রুহির মনে হলো আর সে আকাশের চাঁদ হাতে পেয়েছে। তার এতদিনের জমানো ভালোবাসা সার্থক। পিয়াস ভাই তবে তাকে ফিরিয়ে দেয়নি, কিন্তু রুহির এই সুখের তরী নিমেষেই ডুবে গেল এক বিকট শব্দে। অন্ধকার কোণ থেকে হুট করে বেশ কিছু মানুষের অট্টহাসি ভেসে এলো। রুহির ভাবনার সুতো ছিঁড়ে গেল। সে হতবাক হয়ে দেখল ছাদের অন্ধকার কোণাগুলো থেকে একে একে বেরিয়ে আসছে তার কাজিনরা। ফুফাতো বোন মিমি, সিমি আর ফুফাতো ভাই সিফাত, সাথে চাচাতো ভাই কাব্য আর পিয়াসের কাছে বন্ধু সোহান। সবাই মুখে বিদ্রূপের হাসি। শুধু এক কোণায় দাঁড়িয়ে আছে তিন ভাই বোন, মুগ্ধকে কোলে নিয়ে রুবি আর রিমু। ছোট মুগ্ধ রুবির কোলে বসেই না বুঝেই বাকিদের সাথে তাল মিলিয়ে হারছে, আর বাকি দুজনের মুখে কোনো হাসি নেই, বরং সবার এই নিষ্ঠুর খেলা দেখে তারা গোমরা মুখে চুপ করে দাঁড়িয়ে আছে। তারাও অবাক হয়ে এসব দেখছে। একটু আগেই মিলি তাদের মজার কিছু দেখানোর নাম করে এখানে এনেছিল। দুজনের একজনও বুঝতে পারেনি এখানে এসে তারা এমন কিছু দেখবে। হঠাৎ করেই পিয়াস এবার রুহির দিক থেকে মুখ ফিরিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা বাকিদের দিকে তাকালো। বিজয়ের হাসি হেসে চিৎকার করে বলে উঠল, ডেয়ার ডান! দেখলি তো কাজটা কত সহজ ছিল। ডেয়ার শব্দটা রুহির কানে এসে তপ্ত সীসার মতো বিঁধল। তার হাতের আঙুলগুলো যেন অবশ হয়ে এলো। যে হাঁটু গেড়ে সে একটু আগে ভালোবাসার স্বীকৃতি চেয়েছিল, সে হাঁটু দুটোই এখন কাঁপছে। তার মানে এই সব কিছুই একটা বাজি ছিল। তার এতদিনের পবিত্র ভালোবাসা কি তবে পিয়াস ভাই এর কাছে স্রেফ একটা বিনোদনের খোরাক?
রুহির চোখের সামনে পুরো পৃথিবীটা যেন ঘুরতে লাগলো। তার লজ্জিত মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল, যেন শরীর থেকে কেউ সবটুকু রক্ত শুষে নিয়েছে। সে ফ্যাল ফ্যাল করে পিয়াসের দিকে তাকিয়ে রইল, কিন্তু পিয়াসের চোখে এখন আর সেই মায়া নেই। সেখানে কেবল বাজে জেতার উল্লাস। রুহি পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। পায়ের তলার ছাদটা যেন বনবন করে ঘুরছে। তার দুই চোখের মনি স্থির হয়ে আছে পিয়াসের ওপর। পিয়াস, যাকে সে তার আকাশের ধ্রুবতারা ভাবত, সেই মানুষটার চোখে এখন বিন্দুমাত্র করুণা নেই। পিয়াস এখন নিজের বন্ধুদের সাথে হাততালি দিতে ব্যস্ত। রুহির সেই বেকুল চাহনি তার স্পর্শকাতর করে কোনো রেখাপাতই করছে না। এদিকে মিমি তার ফোনের স্ক্রিনটা সবাইকে দেখাচ্ছে। একটু আগে রুহি যে বুক ভরা প্রেম নিয়ে হাঁটু গেড়ে বসে পিয়াসকে ফুলটা দিয়েছিল, তার প্রতিটি মুহূর্ত মিমি ভিডিও করে রেখেছে। সেই ভিডিও দেখে হাসি রোল উঠেছে ছাদ জুড়ে। রুহি বিস্ময়ে দেখলো তার এতদিনের লালিত আবেগ এখন একটা ডিজিটাল পর্দার সস্তা কৌতুক মাত্র। মিমি হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে ফেলেছে। সে বাঁকা চোখে রুহির দিকে তাকিয়ে বলে উঠল, আমাদের রুহিকে যে এত সহজে বোকা বানানো যায় তা তো আমাদের ধারণাই ছিল না। ইস, পিয়াস ভাইয়ার ফ্লাইটটা যদি আর দুদিন পর হতো তবেই মজাটা আরও কয়েকদিন চালিয়ে নেওয়া যেত। জাস্ট অ্যামাজিং ছিল সিনটা। মিমির কথা শেষ হতেই অট্ট হাসিতে তোড়ে চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল। সেই হাসিতে কোনো বন্ধুত্ব ছিল না, ছিল এক নখ কিশোরীর পবিত্র অনুভূতির প্রতি চরম বিদ্রোহ। মিমির মুখে এমন কথা শুনে আরও একবার হোঁচট খেল নবকিশোরী এই প্রাণটি। এই পুরো পরিবারে একমাত্র মিমি এমন একজন যে রুহির সমবয়সী এবং বান্ধবী স্বরূপ। একমাত্র মিমির কাছে রুহির মনের সব কথা খোলা বইয়ের পৃষ্ঠার মতো ছিল। রুহির বুঝতে বেশি সময় লাগলো না যে সে চরমভাবে ঠকেছে। খুব কাছের মানুষগুলোই তার নিষ্পাপ মনটাকে ভেঙে চুরে শেষ করেছে। মিমির কথা শেষ হতেই পাশ থেকে কাব্য এবার পিয়াসের দিকে এগিয়ে এলো। রুহির দিকে তাকিয়ে দাঁত কিলিয়ে হাসতে হাসতে সে বলল, যে মেয়ে সারাদিন আমাদের নাকে দম করে রাখে, বক বক করে মাথা খেয়ে নেয়, তাকে আজ এভাবে চুপ দেখে বেশ লাগছে রে। কী রে রুহি, আর আমাদের পিছনে লাগবি আর বড়দের কাছে আমাদের নামে নালিশ দিবি? আমি প্রেম করি শুনে খুব তো চটাং চটাং করে বলেছিলি যারা প্রেম করে তারা ভালো না, তুই নাকি কখনো কারো প্রেমে পড়বি না। এখন তো দেখছি এমন প্রেমে পড়লি যে সোজা উষ্টা খেয়ে ওপর হয়ে পড়লি। কাব্য হাসতে হাসতে পিয়াসের ঘাড়ে একটা থাপ্পড় মেরে বলে উঠল, সাবাস মামু, কি খেলাটাই না দেখালি, পুরাই কপর কাঠ। কাব্যের কথার বিপরীতে পিয়াস ঘাড় এপাশ ওপাশ করে নাড়িয়ে বলে ওঠে, শাহরিয়ার, পিয়াস কখনো কোনো চ্যালেঞ্জে হারতে শেখেনি কাব্য। রুহি দেখল পিয়াসও কাব্যের কথায় মৃদু হাসছে। তার হৃদয় ভঙ্গ করে কি সুন্দর বড়াই করছে। সে একবারের জন্য রুহির দিকে তাকিয়ে বলল না যে, এতক্ষণ তুই যা দেখেছিস রুহি সব ভুল ছিল। কিন্তু না, এমন কিছুই হলো না। রুহির মনে হলো তার বুকের ভেতরটাকেও ধাঁধালো কোনো অশ্রু দিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। যে হাতটা দিয়ে পিয়াস একটু আগে তার থুতনি উঁচিয়ে ধরেছিল, সেই স্পর্শটা এখন তার কাছে বিষের মতো মনে হচ্ছে। তার দু চোখ ছাপিয়ে জল আসতে চাইছে, কিন্তু সে প্রাণপণে তা আটকে রাখল। এই নিষ্ঠুর মানুষগুলোর সামনে সে নিজের কান্না বিসর্জন দিয়ে আর সুস্থ হতে চায় না। কিন্তু পিয়াসের সেই ফ্লাইট এর কথা তার মাথায় বাজছে। পিয়াস ভাই চলে যাবে, হে পিয়াস চলে যাবে দেখেই তো এত সাহস করে তাকে মনের অনুভূতি জানানোর জন্য এত আয়োজন করেছিল। নিজের পছন্দের গাছের লাল গোলাপ তার জন্য যত্ন করে রেখেছিল। আর তার প্রিয় মানুষটি যাওয়ার আগে তার মনের সাথে এমন একটা নোংরা খেলা খেলে গেল। রুহির সেই লজ্জামাখা মুখটা এখন অপমানে নীল হয়ে গেছে।
সে শুধু অস্ফুট স্বরে নিজের মনেই বলল, কিছু প্রেম এভাবেই শেষ হয়। পিছনের অট্টহাসিগুলো তীরের মতো রুহির পিঠে বিঁধছে। সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। তার সে লজ্জামাখা আর রক্তিম মুখটা এখন ছাইয়ের মতো সাদা হয়ে গেছে। কোনো প্রতিবাদ নয়, কোনো চিৎকার নয়। রুহি অত্যন্ত ধীর পায়ে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে গেল। প্রতিটি সিঁড়ি ভাঙার সময় তার মনে হচ্ছিল সে তার শৈশব আর বিশ্বাসকে ওই ছাদেই ফেলে যাচ্ছে। পিছনে তখনও শোনা যাচ্ছে মিমির উচ্চ কণ্ঠ আর বাকিদের তাচ্ছিল্য ভরা মন্তব্য। রুহি অদৃশ্য হতেই রুবি ভিড় ঢেলে সবার সামনে গিয়ে দাঁড়ালো। তার ছোট ছোট চোখ দুটো রাগে জ্বলজ্বল করছে। পিয়াসের একদম সামনে গিয়ে তর্জনী উঁচিয়ে সে ধরা গলায় বলে উঠল, কাজটা একদমই ভালো করলে না পিয়াস ভাই, কাজটা জঘন্য হয়েছে। হঠাৎ রুবির এই আক্রমণাত্মক ভঙ্গিতে হাসির রোলটা কিছুটা স্তম্ভিত হয়ে এলো। পিয়াস ভ্রু কুঁচকে তাকালো। রুবি থামলো না। সে আরো জোরে গলায় বলতে লাগলো, ও ছোট মানুষ, ও সরল। সেদিন তোমরা লুকিয়ে সিগারেট খেয়েছিলে, সেই কথাটা ও সবার সামনে বলে দিয়েছিল বলে তোমরা ওর সাথে এমন করলে। তোরা কি জানিস ও একটু বেশি কথা বলে, একটু চঞ্চল, তাই বলে একটা নিষ্পাপ মনের ভালোবাসা নিয়ে এভাবে ফালতু খেলা খেলার কোনো মানে আছে? তোমরা সবাই মিলে একটা মেয়েকে এভাবে ঠকালে। পিয়াসের চেহারায় আবার বিরক্তির ছাপ স্পষ্ট। সে পকেট থেকে ফোনটা বের করতে করতে অবহেলার সুরে বলল, ছোটদেরকে সবসময় ছোটদের মতো থাকতে হয় রুবি, অত জ্ঞান দিস না। আর আমাদের মধ্যে এসব দুষ্টুমি নতুন কিসের? আর রুহির কথা বলছিস, ছোট চাচুর আদর পেয়ে পেয়ে ও বেশি মাথায় উঠে গিয়ে নাচছিল সবার সামনে, আমাদের হাড়ি ভেঙে দেবে আর আমরা কিছু বলবো না। ওকে একটু শায়েস্তা করা খুব প্রয়োজন ছিল, আর এটা একটা মজা ছিল মাত্র। এসব প্রেম টেম ওর ওই বিশ্ব মাথায় ঢুকবে না। পিয়াসের কথা থামতেই পাশ থেকে মিলি হাসতে হাসতে বলে ওঠে, এবার অন্তত এই ভিডিওটা সবাই দেখবে। সেই ভয়ে হলেও রুহি নিজের স্বভাবে কিছু পরিবর্তন আনবে। বেশি চটাং চটাং করাটা এবার বন্ধ হবে ওর। রুবির খুব ইচ্ছে করছিল মিলিকে কিছু কড়া কথা শোনাতে, সেই সাথে পিয়াসের হাতে থাকা ফুলটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলতে, কিন্তু সে পারল না। সে শুধু দেখল একদল তথাকথিত শিক্ষিত আর বড় ভাই বোনেরা মিলে কিভাবে একটা 15 বছরের কিশোরীর আত্মবিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দিল। কিছুক্ষণ পরে পিয়াস ছাদ থেকে নেমে নিজের রুমে চলে আসলো। রুহি এতক্ষণ তার রুমের পাশে লুকিয়ে দাঁড়িয়েছিল। পিয়াস রুমে প্রবেশ করতে রুহি উন্মাদের মতো তার পিছু পিছু ঘরে ঢুকলো। পিয়াস তাকে দেখে ভ্রু কুঁচকালো। রুহির চোখে তখন পানির টুইটুম্বুর। পিয়াস আলমারি থেকে নিজের প্যাকিং করা ব্যাগটা গুছাতে গুছাতে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, আবার কেন এসেছিস? শোন, কান্না করতে হবে না, ভিডিওটা ডিলিট করে দেব, টেনশন নিস না, ওটা সেফ একটা মজা ছিল। তুই তো জানিসই আমরা এমন মজা মাঝে মধ্যেই করি। রুহির কানে পিয়াসের কোনো কথাই ঢুকছিল না। তার মাথায় তখন রক্ত বইছে শিরা উপশিরায়। কেবল পিয়াসকে হারানোর ভয়। কোনো কিছু না ভেবে সে পিয়াসকে সজোরে জড়িয়ে ধরল। পিয়াস হকচকিয়ে গেল। রুহি এমন আকস্মিক আচরণ সে কল্পনাও করেনি। রুহি আর্তনাদ করে কেঁদে উঠল, আমি তোমাকে সত্যি ভালোবাসি পিয়াস ভাই, এটা আমার কাছে কোনো মজা ছিল না। তুমি কি আমায় একটু ভালোবাসো না? আমাকে এভাবে ফিরিয়ে দিও না প্লিজ। পিয়াস রুহিকে নিজের থেকে ছুটাতে চাইছে, কিন্তু এতে রূপ করে রুহি তাকে আরো জোরে আগড়ে ধরছে। এবার পিয়াস রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। গায়ের জোরে রুহিকে নিজের থেকে সারিয়ে নিল সে। রাগে গর্জে উঠে বলল, বেয়াদবির একটা সীমা আছে রুহি, তুই শুধুমাত্র আমার ছোট বোন, এর বাইরে কোনো কিছুই না। তোকে কতবার বলবো যে এটা জাস্ট একটা ডেয়ার ছিল। ভাই বোনদের মধ্যে এমন খুনসুটি হতেই পারে, এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে? রুহি তার হিতাহিত জ্ঞান শূন্য। সে আবার পিয়াসের হাত
আগড়ে ধরল। তার চোখে জল গাল দিয়ে টপ টপ করে পড়ছে। চিৎকার করে সে বলল, না, আমি কিছু শুনতে চাই না। আমি তোমাকে ভালোবাসি, ব্যাস এতটুকুই। তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। রুহির এই জিদ আর উচ্চকণ্ঠ পিয়াসের ধৈর্য চ্যুতি ঘটালো। কোনো কিছু বুঝে ওঠার আগেই পিয়াস নিজের ডান হাতটা সজোরে রুহির গালের বসিয়ে দিল। সে চটটা এতটাই জোরালো ছিল যে রুহি টাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে খাটের কোণায় পড়ল। খাটের কোণার সাথে মাথায় আঘাত লাগতে রুহির কপালের এক পাশে হালকা কেটে রক্ত গড়িয়ে পড়ল। রুহি স্তব্ধ, গালের জ্বালা ছাপিয়ে। তার কপালে রক্ত নয়, বরং মনের রক্তক্ষরণ তখন তীব্র। সে হতভম্ব চোখে পিয়াসের দিকে তাকালো। যে হাতটা পরম যত্নে তার মাথায় থাকবে ভাবত, সেই হাতটা আজ তার গায়ে এভাবে উঠল। পিয়াস তখনও থামেনি। সে ঘেন্নার স্বরে বেশগো উগড়ে দিতে লাগলো, তুই ভাবলি কি করে যে তোকে আমি ভালোবাসবো? তোর মধ্যে আছেটা কি ভালোবাসার মতো? নেহাত ভাগ্য করে এই বংশে জন্মেছিস, তাই আমাদের বোন হতে পেরেছিস। না হলে তো তুই আমাদের বোন হওয়ার যোগ্যতাও রাখিস না। সারাদিন ছেলেদের মতো পোশাক পরে ঘাসফড়িংয়ের মতো লাফিয়ে বেড়াস, দেখতে একদম অনারি আর খ্যাত লাগে তোকে। আর তুই ভাবিস আমি তোকে ভালোবাসবো? কাজিনদের মাঝে ভালোবাসতে হলে স্মার্ট কাউকে বাসবো, যেমন সিমির মতো কাউকে ভালোবাসবো। সিমিকে কখনো দেখেছিস? শুধু গায়ের রং দবদবে সাদা হলেই হয় না, স্মার্টনেস বলে একটা কথা আছে। তোর তো দুটোর কোনোটাই নেই, তাই তোকে এসব বুঝিয়েও লাভ নেই। তোর সেই জ্ঞান থাকলে আমাকে এভাবে বিরক্ত করতি না। রুহির মনে হলো তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তার স্মার্টনেস নেই, সে খ্যাত। এই কথাগুলো পিয়াসের চরের চেয়েও হাজার গুণ বেশি ব্যথার সৃষ্টি করলো। তার মনে হলো তার জীবনের সবটুকু সৌন্দর্য এখন যেন ভাঙা কাছের মতোই বিদীর্ণ। রুহি তখনও স্তব্ধ হয়ে পিয়াসের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এবার রুহি কাঁপা কণ্ঠে পিয়াসকে বলে উঠল, তাহলে তুমি কখনো আমাকে ভালোই বাসনি? তখনই পিয়াস বিরক্তি কণ্ঠে বলে, না। তাহলে ও সব কিছু কি ছিল পিয়াস ভাই? আমাকে এত গিফট ঘুরতে নিয়ে যাওয়া, সব সব কি একটা খেলার অংশ? পিয়াস স্বাভাবিকভাবেই উত্তর দিল, একদম। তুই কি বেশি কিছু আশা করেছিলি? আসলে তোর থেকে এর বেশি আশাই বা কি করা যায়? পড়ালেখায়ও তো অট্টরম্ভা। কোনো মতে টেনে টুনে পার করিস। রবি, মিমি, সিমি, ওদের দেখেছিস? ওদের রেজাল্ট দেখেছিস? ফেল টু কোথাকার। পিয়াসের কথা বিপরীতে এবার রুহি এক প্রকার চিৎকার করে বলে, তুমি আমাকে আঘাত করেছো, আমি কখনো বলবো না। তুমি খুব খারাপ পিয়াস ভাই, খুব খারাপ। রুহির এমন চেঁচানোতে পিয়াস দরজার দিকে ইশারা করে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, বের হ আমার রুম থেকে। আর দুটো দিন দেশে আসি, পরিবারের সাথে শান্তিতে থাকতে চাই। নিজের এই পাপায়া মুখটা দেখিয়ে আমার মেজাজ আর দিনগুলো নষ্ট করিস না। সে অপায়া এটাই হয়তো শোনার বাকি ছিল। রুহি আর কোনো বাক্য ব্যয় করলো না। মাথা নিচু করে এক হাত দিয়ে কপাল চেপে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে এলো। তার বিধ্বস্ত মনের হাহাকার আর অপমানের তপ্ত নিঃশ্বাস সারা ঘরে বিষ বাষ্পের মতো ছড়িয়ে রইল। আজ থেকে রুহি নামের সেই চঞ্চল মেয়েটা চিরতরে ওই ঘরের যেন মারা গেল। এদিকে নিজের ঘরে এসে দরজা আটকে দেয় রুহি। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই নিজের প্রতিবিম্ব দেখে তার ঘেন্না হতে লাগলো। এই শেষ মুখ যা একটু আগে পিয়াস ভাই পরম যত্নে তুলে ধরেছিল, এই সেই ঠোঁট যা দিয়ে সে ভালোবেসে প্রস্তাব দিয়েছিল। হঠাৎ রুহি পাগলের মতো নিজের ড্রেসিং টেবিলের ওপর রাখা কাছের শোপিসটা ছুঁড়ে মারল আয়নার ওপর। ঝনঝন শব্দে আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল। রুহির মনের ভেতরের চঞ্চল মেয়েটা আজ ঠিক এভাবেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে।
যে রুহি সারা বাড়ি হাসিয়ে বেড়াতো, সেই রুহির চোখে এখন এক অদ্ভুত শূন্যতা আর প্রতিশোধের কাঠিন্য। সে নিজের প্রতিবিম্ব দেখেই তাচ্ছিল্যের হাসি হেসে মনে মনে প্রতিজ্ঞা করলো, পিয়াস ভাইয়ের দেওয়া এই শিক্ষা সে কোনোদিন ভুলবে না। আজ থেকে রুহি আর কারো কাছে নালিশ করবে না, কারো উপর রাগ করবে না। আজ থেকে রুহি হবে এক পাথর খণ্ড, যাকে ছোঁয়া যায় কিন্তু ভাঙা যায় না। কাজ ভাঙার আওয়াজে এতক্ষণে রুমের বাইরে রবি ও রিমু এসে দাঁড়িয়েছে। তারা বারবার দরজায় আঘাত করে রুহিকে খুলতে বলে যাচ্ছে। এই রুহি, দরজা খোল না বনু, কি ভেঙেছিস? রবির কণ্ঠে অসহায়িত্ব। রিমুও এবার অনুনয় করে বলে, ছোট মাকে বলবো না, তাও দরজাটা খুল। হুটুম পেঁচা দুই বোনের সাথে ছোট বদ্ধ ও নিজের কোমল হাত দিয়ে দরজায় আঘাত করে বোনকে ডাকছে। রুহি জানে সে নীরব থাকলে এই দুই মানবী এখান থেকে নড়বে না, তাই সে নিজেকে স্বাভাবিক রেখে বলে উঠল, আমি ঠিক আছি আপু, তোমরা যাও, আমার ঘুম পাচ্ছে, আর আজ আমি একাই ঘুমাবো, ডিস্টার্ব করো না। রুহির কথা এতটা ঠান্ডা দেখে রবি ও রিমু দুজনে ভাবলে হয়তো সাদের ব্যাপারটাই রুহির মনে তেমন কোনো আঘাত পড়েনি। তাও সন্দেহ দূর করতে রবি আবারও জিজ্ঞেস করলো, বনু তুই কি সত্যি ঠিক আছিস? রুহি যথাসম্ভব নিজের আবেগ চেপে রেখে বলে ওঠে, হে একদম। কি হবে আমার? আর তোমরা আমাকে বিরক্ত করো না, ঘুম পাচ্ছে আমার। রুহি কথায় দুজন স্থান ত্যাগ করলো। আর অন্যদিকে রুহি অন্ধকার রুমে একরাশ অভিযোগ ও ভঙ্গুর আবেগ নিয়ে চোখে নোনা জল জমিয়ে বসে রইল। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা। চারদিকের কোলাহল থিতিয়ে এসে এক অপার্থিব নিস্তব্ধতা গ্রাস করেছে পুরো রুম জুড়ে। জানালার ওপাশে কৃষ্ণ পক্ষের রাতটা যেন আজ রুহির মনের মতো করেই অন্ধকার হয়ে আছে। গাছের পাতায় বাতাসের যে শোষ শব্দ, তা যেন কোনো এক বিদেহী আত্মার দীর্ঘশ্বাসের মতো শোনায়। তন্দ্রাচ্ছন্ন পড়াটা যখন ঘুমের ঘরে আচ্ছন্ন, রুহির ঘরে তখন চলছে এক নিঃশব্দ প্রলয়। রুহি বিছানায় হাত পা ছড়িয়ে নিঃসাড় হয়ে পড়ে আছে। তার দেহটা বিছানায় থাকলেও প্রাণটা যেন বহু আগেই কোথাও হারিয়ে গেছে। বালিশের চারপাশটা চোখের জলে ভিজে সপ সপ করছে। কেঁদে কেঁদে তার দু চোখের পাতা ফুলে একাকার। চোখের কোণগুলো টকটকে লাল হয়ে জানান দিচ্ছে গত কয়েক ঘন্টার তীব্র যন্ত্রণার কথা। সেই স্নিগ্ধ মুখটি এখন এক বিধ্বস্ত মানচিত্রের মতো, যেখানে লজ্জার লাল আভা ফিকে হয়ে গিয়ে এখন কেবল অপমানের নীল বিষ ছড়িয়ে আছে। রুহির কপালে সেই ক্ষত স্থান থেকে চুইয়ে পড়া রক্ত এখন জমাট বেঁধে কালচে হয়ে গেছে, কিন্তু সেই শারীরিক ক্ষত রুহির অগোচরেই রয়ে গেল, কারণ তার মনের ভেতর যে রক্তক্ষরণ হচ্ছে তার তুলনায় এই আঘাত সামান্যই। তার অবিন্যস্ত চুলগুলো অবাধ্যের মতো মুখে লেপ্টে আছে। রুহি প্রতিটি দীর্ঘশ্বাস এখন একটি কান্নার তরঙ্গ হয়ে কক্ষের দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। পিয়াসের দেওয়া সেই চর আর তার চেয়ে বিষাক্ত সেই শব্দগুলো খ্যাত অপায়া রুহির কানে অবিরাম বেজে চলেছে। 14-15 বছরের এক কিশোরী পৃথিবীতে যে এত দ্রুত ভেঙে চুরমার হয়ে যেতে পারে তা সে কোনোদিন কল্পনাও করেনি। এক রাশ ভালোবাসা নিয়ে যে সন্ধ্যাটি শুরু হয়েছিল রাত 11টার এই গভীর অন্ধকারে, তা এক বিভীষিকাময় স্মৃতিতে পরিণত হলো। রুহির শুধু শূন্য দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। তার চোখে এখন আর পানি নেই, আছে কেবল এক অতল গহ্বরের মতো শূন্যতা। গ্রীষ্মের ব্যবসা গরমের রাতটা যেন আরও বেশি অসহ্য হয়ে উঠেছে। ব্যবসা গরমে খড়ে বাতাস স্থির হয়ে আছে, যে দম বন্ধ করা এক পরিবেশ। সন্ধ্যা থেকে রুহি দরজা জানালা বন্ধ করে নিজেকে এক অন্ধকার গহ্বরে বন্দি করে রেখেছিল। সাধারণ মানুষ কষ্টে থাকলে তাদের আহার নিদ্রা উবে যায়, কিন্তু রুহির স্বভাবটা তার উল্টো। শরীর খারাপ হলে বা মনের উপর দিয়ে কোনো ধকল গেলে তার খিদের তীব্রতা আরও কয়েক গুণ বেড়ে যায়। সে বিকেল থেকে পেটে দানা পানি পড়েনি, এখন ক্ষুধার তার নাই। তার
নারী ভুঁড়ি যেন মোচড় দিয়ে উঠছে। অসহ্য খিদের চট সহ্য করতে না পেরে রুহি পেটের ওপর দুহাত রেখে বিছানায় উঠে বসলো। এলোমেলো কোঁকড়ানো চুলগুলো কোনো মতে হাত দিয়ে খোপা করে নিয়ে সে বিছানা ছেড়ে সে ভাঙা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার প্রতিটি ফাটল যেন তার বর্তমান জীবনের প্রতিচ্ছবি। সেখানে সে দেখল এক বিবস্ত্র কিশোরীকে, যার চোখ দুটো ফুলে জবা ফুলের মতো লাল হয়ে আছে। গালে হাত তোলার সেই 5 আঙ্গুলের দাগ তখনও ম্লান হয়নি। রুহি আয়নার থেকে দৃষ্টি সরিয়ে রুমের সাথে লাগোয়া বাথরুমে ঢুকে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করলো। এই ঘরেই তার সাথে বাকি 2 বোন রিমু আর রুবির থাকার কথা, কিন্তু রুহি সন্ধ্যা থেকে দরজা আটকে রাখায় তারা হয়তো আজ অন্য ঘরে ঘুমিয়ে পড়েছে। রুহি সাবধানে রুমের কপাট খুলে বাইরে উঁকি দিল। 3 তলা বিশিষ্ট এই বিশাল বাড়িটি এখন নিস্তব্ধ। সে অত্যন্ত সতর্কতায় পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বাড়ির 1ম তলায় বড় বড় 3টি শোবার ঘর আর বিশাল ডাইনিং হল রুম। কিন্তু যেই না সে ডাইনিংয়ের দিকে পা বাড়াবে অমনি তার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। ডাইনিং টেবিলের আলো ছায়ার নিচে বসে খাবার খাচ্ছে খন্দকার পরিবারের বড় সন্তান, বাড়ির সবার অতি আদরের শাহজাদা মুস্তাফা ওরফে সবার প্রিয় শাহাজ ভাই। দাদি মমতাজ বেগমের চোখের মণি আর বাড়ির সকল ছোটদের আবদারের শেষ ঠিকানা। শাহজাদা মোস্তফা তার সামনে বসে পরম মমতায় খাবার বেড়ে দিচ্ছেন রুহির মা নাসরিন বেগম। নাসরিন বেগম এ বাড়ির সবার কাছে অতি আদরের মেজো মা হলেও রুহির ক্ষেত্রে তিনি একেবারে রণচণ্ডী। রুহির অরুণচণ্ডী স্বভাব, চঞ্চলতা আর সীমাহীন জেদ সামলাতে গিয়ে নাসরিন বেগমের হাত সব সময়ই যেন নিষ্পিস করে। কথায় কথায় দুমদাম কিলচর বসিয়ে দেওয়া রুহির পিঠের জন্য খুব একটা অস্বাভাবিক ঘটনা নয়। শাহাজকে দেখে রুহি দ্রুত সিঁড়ির পাশে বড় পিলারটার আড়ালে নিজেকে গুটিয়ে নিল। সেখান থেকেই সে উঁকি দিয়ে দৃশ্যটা পরখ করছে। রুহি সারা বাড়ির সবার নাকে দড়ি দিয়ে ঘোরালেও একজনকে সে জমের মতো সমীহ করে চলে, সে হলো শাহাজ। শাহাজ ভাই মানেই হচ্ছে কড়া শাসন আর নিয়মের বেড়াজাল। আবার একই সাথে তার কাছে আছে ঠাকুরমার ঝুলির মতো পাহাড় সমান আবদার। শাহাজকে এই মুহূর্তে রুহির ভয় পাওয়ার বিশেষ একটি কারণ আছে। গত কয়েকদিন এই প্রেম প্রেম খেলা আর প্রপোজ চিন্তায় মগ্ন থেকে সে শাহজাহানের টিউশনি মিস করেছে। এখন যদি নাসরিন বেগমের সামনে রুহি শাহাজের সামনে পড়ে তাহলে সেই হিসাব আজ কড়াই গন্ডায় শাহাজ বুঝে নিতে পারে। সেই সাথে খালি পেটে মায়ের কিল ঘুষি ফ্রিতে পেয়ে যাবে, এই ভয়েই রুহির আত্মা শুকিয়ে যাচ্ছে। শাহাজ ভাইয়ের শাসন আর মায়ের রুণ চণ্ডী রূপের সামনে দাঁড়িয়ে খাওয়ার সাহস এই মুহূর্ত রুহি নেই। তার তীব্র খিদে থাকলেও সাহসের কাছে সেই খিদে যেন হার মানল। সে যেভাবে পা টিপে টিপে নেমে এসেছিল ঠিক সেভাবেই বিফল মনোরথে নিজের রুমের দিকে ফিরে যেতে লাগলো। পিছনে পড়ে রইল ডাইনিং টেবিলের সেই আলোর ঝিলিক, খাবারের মৌ ঘ্রাণ আর তার অতৃপ্ত পেটের হাহাকার। রুহি যখন পা টিপে টিপে দোতলায় নিজের রুমের দিকে যাচ্ছিল হঠাৎ একটা রুমের সামনে এসে তার পা থমকে গেল। রুমের দরজাটা পুরোপুরি বন্ধ ছিল না, সামান্য ভেজানো ছিল, তাই ভেতরে থেকে আসা হাসাহাসি আর পরিচিত কিছু কথা শুনে রুহির বাধ্য হলো সেখানে দাঁড়িয়ে পড়তে। ভেতরে লাইটের আলোয় রুহি দেখতে পেল সিমি বিছানায় আধশোয়া হয়ে শুয়ে আছে, আর তার পাশে বসে মিমি নেল পালিশ লাগাতে লাগাতে ফোনের ওপাশ থাকা কারোর সাথে হাসাহাসি করছে। মিমি হাতে নেল পালিশ ঘষতে ঘষতে বলে উঠল, ওফ, আজ রুহির ওই ভোঁতা চেহারাটা দেখে আমার যা মজা লেগেছে না, একদম ঠিক হয়েছে ওর সাথে। খুব দরকার ছিল এমন কিছুর। ফোনের ওপাশ কে ছিল সেটা রুহি প্রথমে বুঝতে পারল না, কিন্তু এতটুকু বুঝলো পরিচিত কেউ হবে। রুহি এবার আরও ভালো মতে মনোযোগী হলো এবং এরপরই মিমি এমন কিছু বলল যে কথাগুলো রুহির কলিজায় গিয়ে
তীরের মতো বিঁধল। মিমি খিলখিল করে হেসে উঠল। যেই না চেহারা, সেই চেহারা নিয়ে আবার পিয়াস ভাইয়ের মতো হ্যান্ডসাম ছেলেকে প্রপোজ করতে যায়। ভাবা যায় মিমির কথা শুনে বিছানায় শুয়ে থাকা সিমিও হেসে তাল মেলালো। হঠাৎ মিমির লেল পালিশ লাগাতে অসুবিধা হওয়ার সে ফোনটা বিছানায় রেখে লাউড স্পিকার অন করে দিল। তখনই ফোনের ওপাশ থেকে যে কণ্ঠটা ভেসে এলো তা শুনে রুহির মুহূর্তে পাথর হয়ে গেল। কণ্ঠটা তার খুব পরিচিত। এটি তার সব থেকে কাছের বান্ধবী প্রিয়ার। প্রিয়া ফোনের ওপাশ থেকে হাসতে হাসতে বলছে, নির্ঘাত তুই পিয়াস ভাইয়াকে ডেয়ার দিয়েছিলি তাই না? কারণ রুহির পেটের খবর তো ওই বাড়িতে একমাত্র তুই জানিস। মিমি গর্বের সাথে বলল, একদম, কিন্তু ডেয়ারটা আমি দেইনি, কাব্য ভাই দিয়েছিল। কাব্য ভাই এমনিতেও একটু রেগেছিল ওর উপর, কারণ সে কাব্য ভাইয়ের সিগারেট খাওয়ার কথা বাড়িতে বলে দিছিল। আর সব চাইতে বড় কথা, সেদিনও আমাকে এসে লাজুক লাজুক মুখে বলল না যে ও পিয়াস ভাইকে পছন্দ করে। বিশ্বাস করবি প্রিয়া, সেই মুহূর্তে আমার পেট ফেটে হাসি আসছিল। কত কষ্ট করে যে নিজের হাসি চেপেছিলাম তোকে বলে বোঝাতে পারবো না। প্রিয়া ওপাশ থেকে আরও বিদ্রূপ করে বলল, আরে আমি তো সবই জানি, আমিও তো সামনেই ছিলাম। আমি বুঝি না রুহির মতো একটা ভুটকি কি ভেবে পিয়াস ভাইকে পছন্দ করতে গেল। ইস, যদি তোদের মতো ওর ওই অবস্থার চেহারা দেখতে পারতাম। মিমি এবার চরম তাচ্ছিল্যের সুরে যোগ করলো, ঠিক বলেছিস, পিয়াস ভাইয়ের মতো ছেলেদের সাথে রুহির মতো বুটকিরা মানায় না। ওটারে তো আমারই সহ্য হয় না। নেহাত নিজের মামাতো বোন বলে কোনো মতে সহ্য করি। রুহি দরজার আড়ালে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল। পিয়াস ভাই তাকে ফিরিয়ে দিয়েছে, সেটা না হয় তার বড় মনে কষ্ট ছিল, কিন্তু তার নিজের ফুফাতো বোন আর প্রাণের বান্ধবী মিলে তাকে নিয়ে যে এমন নোংরা ষড়যন্ত্র আর বিদ্রূপ করতে পারি, এটা রুহির ভাবনার অতীত ছিল। যে মিমিকে সে সব কথা মন খুলে বলতো, যেই প্রিয়াকে বেস্ট ফ্রেন্ড মনে করতো, সেই মিমি ও প্রিয়া তাকে বিদ্রূপ করে ভুটকি বলে হাসাহাসি করছে। নিজের উপর এক চরম ঘেন্না আর অপমান বোধ রুহিকে গ্রাস করে নিল। তার মনে হলো এ বাড়িতে তার আপন বলতে কেউ নেই, সবাই তাকে নিয়ে শুধু মজাই করতে জানে। অন্ধকারে রুহির চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। রুহির কানে হাসিগুলোর শব্দ যেন ক্রমে ঝাপসা হয়ে আসছিল। এক বুক অভিমান আর বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা নিয়ে সে কোনো মতে নিজের রুমে ঢুকে পড়ল। খাটে না বসে সে এক কোণে মেঝের ওপরেই সে দপ করে বসে পড়ল। নিজের জীবনটাকে নিয়ে রুহির হঠাৎ আজ নতুন করে ভাবতে শুরু করলো। খণ্ডকার পরিবারের মেয়েদের মধ্যে সে সবার ছোট, তাই ছোটবেলা থেকেই সবার আশকারা আর প্রশ্রয় সে একটু বেশি পেয়েছে। পঞ্চম শ্রেণী পর্যন্ত রুহি ছিল শান্ত আর মেধাবী, কিন্তু ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর থেকেই তার জীবনে প্রিয়া আর মিমির ছায়া দীর্ঘ হতে থাকে। মিমি তার ফুফাতো বোন, সে সূত্রে দুজনে একই স্কুলে ভর্তি হয় আর সেখানেই পরিচয় হয় প্রিয়ার সাথে। তারপর থেকেই শান্ত রুহি কেমন যেন বদলে যেতে শুরু করলো। পড়াশোনায় ফাঁকি, স্কুল পালানো আর কথার অবাধ্য হওয়া তার প্রতিদিনের অংশ হয়ে উঠল। এর ফলে মা নাসরিন বেগমের হাতের ধুলাইও তার পিঠে নিয়মিত জুটত। সবাই ভেবেছিল বড় হলে হয়তো রুহি বদলাবে, কিন্তু বদলানোর বদলে সে যেন আরও অবাধ্য হয়ে উঠল। জেদ যেন তরতর করে বেড়ে গেল। রুহি এখন বুঝতে পারছে প্রিয়া আর মিমির পাল্লায় পড়েই তার এই পরিবর্তন। মিমি একবার বাড়িতে বেড়াতে এলেই রুহি তাকে আর যেতেই দিত না। বলতে গেলে মিমি বছরের 365 দিনের মধ্যে 300 দিনই এই বাড়িতে পড়ে থাকে। এই মিমিকে রুহি প্রাণের বান্ধবী ভাবে, অথচ সেই প্রিয় মানুষগুলোর মুখে নিজের সম্পর্কে এমন বিদ্রূপ শুনে রুহির ভেতরটা আজ তছনছ হয়ে যাচ্ছে। একরাশ মনোকষ্ট ও ভাবনার মাঝে হঠাৎই রুমের দরজা খোলার শব্দে রুহি চকিত হয়ে দরজার দিকে তাকালো। দেখলো শাহাজ বাই হাতে একটি থালা নিয়ে ঘুরে ঢুকছে। রুহি কোনো ভাবা বেগ দেখালো না। অন্ধকারে রুহি নির্বে খুঁটিসুটি মেরে এক কোণে বসে রইল। শাহাজ যখন এগিয়ে আসছিল তার পায়ের নিচে মেঝেতে
পড়ে থাকা ভাঙা কাঁচের টুকরোগুলো কিরকির শব্দ করে উঠল। সাহস তীক্ষ্ণ দৃষ্টিতে মেঝেতে ছড়িয়ে থাকা কাঁচগুলোর দিকে তাকালো, এরপরে চোখ তুলল, আবারও রুহির দিকে তাকালো। রুহি একবার সাহাজের দিকে তাকাতেই তার সেই গম্ভীর্যপূর্ণ চাহনি দেখে ঝট করে চোখ নামিয়ে ফেলল। সাহস রুহির পাশে বসলো, একদম গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কাজ ভেঙেছে কে? রুহি নীরব, তার মুখে কথা নেই। সাহস এবার কিছুটা ধমকের সুরে আবার জিজ্ঞেস করলো, তোকে কিছু জিজ্ঞেস করেছি, কাজ কে ভেঙেছে? সাহসের সেই ধমক শুনে রুহি হালকা কেঁপে উঠল, কিন্তু কিছুই বলল না। রুহির এই চুপচাপ থাকা দেখে সাহস এবার চিৎকার করে ধমকে উঠল, চুপ করে আসিস কেন? কথা বলতে পারিস না? আশকারা পেট কি একদম মাথায় উঠে গেছিস? যদি চুপ করে থাকিস তবে একটা কষে থাপ্পড় দেব। সাহাজের এই হুঙ্কারে রুহির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এতক্ষণে জমে থাকা অপমান আর কান্নার স্রোত উথলে উঠল। সে শব্দ করে কেঁদে উঠে বলতে শুরু করলো, হ্যাঁ, তোমরা সবাই শুধু আমার সাথে এমন করতে পারো, সবাই আমাকে বকতে পারো, থাপ্পড় দিতে পারো। আমি ছোট বলে কি আমি সবার খেলার পাত্র? আমার কি মনে নেই আমার ভালোবাসার কি কোনো দাম নেই? কথাগুলো বলতে বলতে রুহির হেঁকসি উঠে গেল। সাহস কিন্তু বিচলিত হলো না। সে একদম স্বাভাবিক মুখে রুহির প্রতিটি অভিযোগ শুনল। রুহি কাঁদতে কাঁদতেই আবার বলল, আমি দুষ্টুমি করি ঠিকই, কিন্তু কাউকে নিয়ে কখনো বাজে কথা বলি না। আমি তো সত্যি কথাটাই বলেছিলাম, তাহলে কেন সবাই আমাকে এত কষ্ট দিল? সাহাজ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে হাতের প্লেটটি থেকে ঢাকনা সরাতেই গরম ধোয়া ওঠা ভাতের সুবাস সারা ঘরে ছড়িয়ে পড়ল। ধোয়া ওঠা সেই ভাতের ওপর থেকে বাষ্পের কুণ্ডলী পাকিয়ে হাওয়ার মিশে যাচ্ছে। সাহাজ এক পাশ থেকে অল্প ভাত মাখাতে মাখাতে রুহির দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বলতে শুরু করে, কে তোকে কষ্ট দিয়েছে বা কি বলেছে সেটা আমি জানি না, কিন্তু যদি কারো কাছ থেকে তুই আঘাত পেয়ে থাকিস তবে আজ থেকে তার থেকে দূরত্ব বাড়িয়ে নে। এমন মানুষ আমাদের জীবনে থেকে যত দূরে থাকে ততই মঙ্গল। সাহাজ এক লোকমা ভাত মাখিয়ে রুহির মুখের সামনে ধরল। রুহি অবাক হয়ে সাহাজের দিকে তাকিয়ে আছে। সাহাজ আবার বলল, জীবনে বন্ধু বান্ধব না থাকলেও কোনো সমস্যা নেই রুহি, 100টা বাজে মানুষের সাথে সম্পর্ক রাখার চেয়ে একা থাকাও ভালো। আবার 100 জন স্বার্থপর কাছের মানুষ থেকে একজন ভালো মানুষের সাথে থাকাও শান্তির। নিজেকে কখনো তুচ্ছ ভাববি না, কারোর জন্য নিজেকে ছোট মনে করবি না। শুধু নিজেকে এতটা আত্মবিশ্বাসী করবি যাতে একদিন এই মানুষগুলোই তোকে দেখে আফসোস করে। সাহস ভাইয়ের এই অদ্ভুত শান্ত অথচ গভীর কথাগুলো রুহির কিশোরী মনে এক নতুন ভাবনার জন্ম দিল। রুহি যেন আজ এক নতুন সাহসকে চিনতে পারল। হা কর। সাহসের এই এক বাক্যে রুহি হা করতেই সাহস পরম যত্নে রুহিকে খাইয়ে দিল। এই প্রথম সাহসের হাতে রুহি ও বিনা বাক্যে সবটা খাবার খেয়ে নিল। সাহস রুহিকে খাইয়ে যেই না বাইরে যেতে নেয় তখনই রুহি সাহসকে ডেকে ওঠে, সাহস ভাই। সাহস পিছনে ফিরে উত্তর দেয়, রুহি মাথা নিচু করে বলে, আয়নাটা আমি ভেঙেছি, এখন মা জানলে মারবে। সাহস তার গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলে, রুবিদের সাথে গিয়ে শুয়ে পড়, আমি দেখছি, টেনশন নিস না। সাজ আবারও সামনে এগোতে নিল। রুহি আবারও বলে উঠে, আমার কি নিজেকে পরিবর্তন করার দরকার সাজ ভাই? সাজ রুহির দিকে না তাকিয়েই বাইরে যেতে যেতে বলে উঠে, অন্য কারোর জন্য নয়, যদি মনে করিস পরিবর্তন প্রয়োজন তাহলে নিজের জন্য হতে পারিস। সাহাজের বেরিয়ে যেতে রুহি ভাবতে লাগলো। ভাবতে ভাবতে রুবিদের রুমের দিকে এগিয়ে গেল। সাহাজের প্রতিটি কথা রুহি আপন মনে জপতে থাকে। ভাবতে ভাবতেই তার চোখ মুখ উজ্জীবিত হয়ে ওঠে। খন্দকার বাড়ির ইতিহাস দীর্ঘদিনের। খন্দকার শাহজাহান, মোস্তফা এবং মমতাজ বেগমের হাত ধরে যে ঘরে এক সময় শুরু হয়েছিল, আজ তা এক বিশাল মহিরু। সময়ের আবর্তে শাহজাহান মোস্তফা পলকে পাড়ি দিলেও মমতাজ বেগম নিজের মমতায় আসলে আগলে রেখেছেন এই বিরাট পরিবারকে। এক সময় বাড়িটি ছিল 7 জন সদস্যের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু সময়ের পালাক্রমে তা
পদে পদে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে খন্দকার শাহজাহান মোস্তফা এবং মমতাজ বেগমের 5 সন্তানের পরিবারের কোলাহলে বাড়িটি এখন সবসময় মুখরিত থাকে। খন্দকার শাহজাহান মোস্তফা এবং মমতাজ বেগম দম্পতির সন্তানদের পরিচয়। বড় সন্তান খন্দকার মোস্তফা কবির, তার স্ত্রী তানজিনা বেগম, দুজনের সন্তান খন্দকার শাহজাদা মোস্তফা শাহজ ও রুবিনা মোস্তফা রুবি। দ্বিতীয় সন্তান খন্দকার শাহরিয়ার করিম, তার স্ত্রী ইয়াসমিন বেগম, তাদের 2 সন্তান খন্দকার শাহরিয়ার পিয়াস ও শাহরিয়ার কাব্য। তৃতীয় সন্তান খন্দকার আতারুজ্জামান, তার স্ত্রী নাসরিন বেগম, তাদের 3 সন্তান ঋষিতা জামান রিমু ও আরোহী জামান রুহি ও খন্দকার আহনাফ মুগ্ধ। চতুর্থ সন্তান খন্দকার শাহাবুদ্দিন, যিনি বিয়ে করেছিলেন। বিয়ে পরে স্ত্রী জয়েন্ট ফ্যামিলিতে থাকবে না বলে তাকে ছেড়ে চলে যায়। স্ত্রীকে অনেক ভালোবাসতেন বলে এখনও তার অপেক্ষায় আছেন। পরিবারের ছোট বড় সকলের কাছে তিনি সাহেব চাচু নামে পরিচিত। তার ভাইয়ের মধ্যে 3 জনই গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত। শুধুমাত্র আখতারুজ্জামান সাহেব একজন ব্যাংকার, যার ফলে তাকে বেশিরভাগ সময়ই পরিবারের বাইরে থাকতে হয়। প্রথম সন্তান পারভিন সুলতানা, স্বামী মাহমুদ আলম, 3 সন্তান মিমি, সিমি ও সিফাত। পারভিন বেগম 4 ভাইয়ের একমাত্র বোন হওয়ার সর্বদাই অনেক আদরের। ঝকঝকে একটি রোল ঝিলমলে সকাল। খন্দকার বাড়ির বিশাল ডাইনিং টেবিলটি আজ কানায় কানায় পূর্ণ। নিয়ম অনুযায়ী মমতাজ বেগম টেবিলের প্রধান আসনে বসেছেন। তার চারপাশে 4 ছেলে, 1 মেয়ে আর নাতি নাতিরা মিলে এক এলাহি কাণ্ড। বাড়ির গৃহিণীরা ব্যস্ত হাতে গরম রুটি আর আলু ভাজি, ডিম পরিবেশন করছেন। হাস্যরসে ডাইনিং রুমে মুখরিত থাকলেও 2টি চেয়ার তখনও খালি ছিল শাহজ আর রুহির। কিছুক্ষণ বাদেই শাহজ নেমে এসে নিজের জায়গায় বসল। তার গম্ভীর উপস্থিতিতে আড্ডার শব্দ কিছুটা স্মিত হলো। ঠিক তার মিনিট 5 পরেই সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া গেল। সবাই উৎসুক হয়ে তাকিয়ে দেখল নীল সাদা স্কুল ইউনিফর্ম পরা রুহির নিচে নেমে আসছে। তার চুলগুলো আজ খুব পরিপাটি করে বাঁধা, কাঁধে স্কুলের ব্যাগ। রুহি এসে নিঃশব্দে নিজের নির্দিষ্ট চেয়ারটিতে গিয়ে বসল। পুরো ডাইনিং টেবিলে যেন এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। যে মেয়েকে প্রতিদিন স্কুলে পাঠানোর জন্য নাসরিন বেগমকে রূপচণ্ডী মূর্তি ধারণ করতে হয়, যাকে টেনে হিঁচড়ে বিছানা থেকে তুলে 2-4টে চড় থাপ্পড় না মারলে তৈরি করানো যায় না, সেই রুহি আজ নিজে নিজে তৈরি হয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি। সবচেয়ে বেশি স্তম্ভিত হলেন নাসরিন বেগম। তিনি হাতের চামচটা থামিয়ে বড় বড় চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। নিজের 2 চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। নাসরিন বেগমের বিস্ময় কাটার আগেই কাব্য বিদ্রূপের সুরে বলে উঠল, কি রে রুহি, আজ যে সূর্য কোন দিকে উঠল? তুই নিজে নিজে স্কুল যাচ্ছিস? আমরা তো ভেবেছিলাম আজ সবাই মিলে সারাদিন পিয়াস ভাইয়ের ফ্লাইটের আগে অনেক মজা করব। তুই ব্যাগ নিয়ে রেডি হয়ে গেলি যে বড়। রুহি কাব্যের দিকে একবারও তাকালো না, যেন তার অস্বস্তি সেখানে নেই। সে শান্ত দৃষ্টিতে তার বড় আব্বু মোস্তফা কবিরের দিকে তাকিয়েই বলল, বড় আব্বু, আপনার সাথে আমার একটু কথা ছিল। মোস্তফা কবির রুহির এই শান্ত রূপ দেখে কিছুটা অবাক হলেও মুখে প্রশ্রয়ের হাসি ফুটিয়ে বললেন, হ্যাঁ মা, বলো বড় আব্বু, শুনছি। রুহি এক মুহূর্ত থামল। ডাইনিং টেবিলের প্রতিটি মানুষ তখন রুহির পরবর্তী কথা শোনার জন্য উন্মুখ। রুহি পরিষ্কার এবং দৃঢ় কণ্ঠে বলে উঠল, বড় আব্বু, আমি আপনার সাবজেক্ট চেঞ্জ করতে চাই। আমি মানবিক থেকে আজই সায়েন্সে শিফট হতে চাই। আব্বু তো বাড়িতে নেই, তাই আপনাকে আজ আমার সাথে স্কুলে যেতে হবে। রুহির এই ছোট্ট কথাটি যেন গোটা ডাইনিং টেবিলে এক বজ্রপাতের মতো আছড়ে পড়ল। মমতাজ বেগম থেকে শুরু করে পিয়াস, মিমি সবার চোখ কপালে উঠে গেল। পড়াশোনায় ফাঁকিবাজ বলে পরিচিত রুহি হঠাৎ করে কঠিন বিজ্ঞানের পথে হাঁটতে চাইছে, এ তো
অকল্পনীয়। মিমি আর সিমি একে অপরের দিকে তাকিয়ে টিটকারির হাসি হাসতে চাইল, কিন্তু রুহির চেহারায় কাঠিন্য দেখে তাদের হাসি মুখেই রয়ে গেল। পিয়াস অবাক হয়ে রুহির দিকে তাকিয়ে থাকলেও রুহি তার দিকে একবারও চোখ তুলে তাকালো না। পুরো ডাইনিং টেবিলে কেবল একজন মানুষ নির্বিকারভাবে নিজের নাস্তা সেরে যাচ্ছিল, সেই হলো শাহাজ। রুহির এই আকস্মিক পরিবর্তনে তার মুখে বিস্ময়ের কোনো ছাপ নেই, বরং এক সিলতে শঙ্কু হাসির রেখা তার ঠোঁটের কোণে খেলে গেল, যা কারো চোখে পড়ল না। ডাইনিং টেবিলে রুহির সেই বোম ফাটানোর সিদ্ধান্তের পর সারা বাড়িতে যেন এক অদৃশ্য স্তম্ভিত ভাব বিরাজ করছে। পিয়াসের বিদায়ের বিষাদ নয়, বরং পড়াশোনায় ফাঁকিবাজ রুহির বিজ্ঞান বিভাগ নেওয়ার কথাটা সবার আলোচনার কেন্দ্রীয় বিন্দু হয়ে দাঁড়িয়েছে। নাসরিন বেগম যেন রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেলেন। এক দৃষ্টিতে মেয়ের পানে তাকিয়ে তিনি ভাবছেন, মাত্র তিনি যা শুনলেন তা কি সত্যি নাকি ভ্রম। অন্যদিকে রুহির কারোর দিকে যেন তাকানোর ভুরসুদ নেই, সে তাকানোর কোনো প্রয়োজন বোধই মনে করছে না। চুপচাপ নাস্তা করে রুহি উঠে দাঁড়ালো। বড় আব্বু, আমার খাওয়া শেষ, আপনি যাবেন আমার সাথে? মোস্তফা কামাল বাড়ির প্রত্যেকটি মেয়েকে ভীষণ ভালোবাসে, বিশেষ করে রুহিকে একটু বেশি। একে তো বাড়ির সবার ছোট কন্যা, তার উপরে চাকরি সূত্রে বাবা আখতারুজ্জামান বাইরে থাকায় তাকেও বিশেষভাবে সে পায়নি। তাই তিনি রুহির সকল আবদার পূরণ করার সর্বাত্মক চেষ্টা করেন। মোস্তফা কামাল খেতে খেতেই রুহির দিকে তাকিয়ে বলেন, ছোট আম্মু, আপনার সিদ্ধান্তে আমি খুশি হয়েছি, কিন্তু বড় আব্বুর যে আজ একটু কাজ পড়ে গেছে, কাল গেলে হয় না? রুহি দুই দিকে মাথা নেড়ে বোঝালো, যার মানে হয় না মানে আজই যেতে হবে। মোস্তফা কামাল বলেন, তাহলে আপনি বরং শাহাজ বা পিয়াস দুজনের মধ্যে যে কোনো একজনকে নিয়ে যান। পিয়াসের কথা শুনতেই রুহি এক পলক তার দিকে তাকাতেই দেখল পিয়াস তার পাশে বসা সিমির সাথে কী নিয়ে যেন কথা বলছে আর মুচকি হাসছে। রুহি কিছুক্ষণ তাকালো, এরপরে হঠাৎই পিয়াসের একটু পাশে বসা শাহাজের দিকে চোখ যেতেই দেখলো শাহাজ তীক্ষ্ণ চোখে রুহির দিকে তাকিয়ে আছে। শাহাজের এমনভাবে তাকানোতে রুহির সাথে সাথেই দৃষ্টি সরিয়ে নিল। রুহি মনে মনে ভাবলো শাহাজকে বলবে। যেই না রুহি শাহ মুখ দিয়ে উচ্চারণ করতে নিবে, ঠিক তখনই তার মনে হলো এই স্কুলে তার নামে গাদা গাদা নালিশ জমা আছে, আর শাহাজ ভাই যদি তার একটুও জানে আর নাসরিন বেগমকে জানায়, তাহলে মায়ের কিল থাপ্পড় একটাও মিস হবে না। রুহি ঢোক গিলে শাহাবুদ্দিনের দিকে তাকিয়ে বলে, সাহেব চাচ্ছু তুমি আমার সাথে যাবে? নাসরিন বেগম মোস্তফা কামালের পিছনেই দাঁড়িয়েছিল। মেয়ের দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলেন, রুহি, আজ কি হলো তোর? অন্যদিন তো ঠেলেও তোকে স্কুলে পাঠানো সম্ভব হয় না, আর আজ এত স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়া করছিস? নাসরিন বেগমের কথায় বিপরীতে মমতা বেগম বলে ওঠেন, আজ বাড়িতে সবাই আছে, আজ কাউরে কোনো খানে যাইতে হইব না। আমার নাতিদা চইলা যাইব, সবার লগে একটু সময় কাটাক, যার যা কাজ পরে কইরো। রুহি দাদির কথা শেষ হতেই বলে, আমার আজই যেতে হবে, আজই যাব। নাসরিন বেগম মেয়ের এমন এক রোখা কথায় কিছু বলতে যাবেন, তখনই মোস্তফা কামাল বলেন, এত কথা কেন হচ্ছে? স্কুলেই তো যাবে, গিয়ে কাজ শেষ করে চলে আসবে। অতঃপর শাহাবুদ্দিনের দিকে তাকিয়ে বলেন, সাহেব তুমি ওকে নিয়ে যাও, কী করতে হবে করে তারপরে না হয় অফিসে এসো। সাহেব টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বড় ভাইয়ের কথায় হ্যাঁ সূচক মাথা নেড়ে রুহির উদ্দেশ্যে বলে, হ্যাঁ রুহি চলো, আমার নাস্তা প্রায় শেষ, তুই সামনে গিয়ে গাড়িতে আমি আসছি। সবার মনে এক রাস সন্দেহ আর হাজারো বারণ সত্ত্বেও রুহি আজ নাসর বান্দা। এক প্রকার জোর করেই সে বড় আব্বুর মোস্তফা কামাল কাজী করিয়ে সাহেব চাচুকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল।
স্কুল শুরু হওয়ার ঠিক আধ ঘন্টা আগে তারা স্কুলের আঙিনায় এসে পৌঁছালো। এই স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল হক শাহাবুদ্দিনের ছোটবেলার বন্ধু। শাহাবুদ্দিন সাহেবকে দেখে তিনি হাসি মুখে এগিয়ে এলেন এবং উষ্ণ আলিঙ্গন করলেন। কুশল বিনিময়ের পর সিরাজুল হক একটু বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলেন, "কী রে সাহেব, সাত সকালে হঠাৎ কে মনে করে? সাথে রহিমাকেও দেখছি যে?" শাহাবুদ্দিন চেয়ারে বসে শান্ত গলায় বলেন, "বন্ধু, একটা জরুরি কাজে এলাম। আমাদের রুহি তো এবার নবম শ্রেণীতে। ও প্রথমে মানবিক বিভাগ নিয়েছিল, কিন্তু এখনও চাইছে ও বিভাগ পরিবর্তন করে বিজ্ঞান বিভাগে যাবে। আমি তো এসবে খুব একটা বুঝি না, তোর কাছে নিয়ে এলাম।" প্রধান শিক্ষক সিরাজুল হকের কপালে শঙ্খবাজ পড়ল। তিনি রুহির দিকে একবার তাকালেন। রুহি, মিমি আর প্রিয়া, এই ত্রয়ীর নামে প্রধান শিক্ষকের দম পড়ে বেশ কয়েকটা অভিযোগ জমা আছে। ক্লাসে অমনোযোগী হওয়া, স্কুল ফাঁকি দেওয়া আর আড্ডা নিয়ে ব্যস্ত থাকা, এসব এদের নিত্য নৈমিত্তিক কাজ। সিরাজুল হক বন্ধু শাহাবুদ্দিনের দিকে তাকিয়ে বিনীতভাবে বললেন, "সাহেব, তুই বন্ধু মানুষ, তোদের বাড়ির ছেলেমেয়েরা সবাই আমার স্কুল থেকে পড়াশোনা করে বের হয়েছে। এই যেমন রিমু তো এবার এসএসসিতে দুর্দান্ত রেজাল্ট করে আমাদের মান বাড়িয়েছে, কিন্তু রুহির ক্ষেত্রে আমি একটু সংস্কৃত ও পড়াশোনায় বেশ অমনোযোগী। হুট করে বিজ্ঞানের মতো কঠিন বিষয়ও সামলাতে পারবে তো? আমার মনে হয় তোদের আরেকটু ভাবা দরকার।" বন্ধুর কথায় শাহাবুদ্দিন সাহেব একটু দ্বিধায় পড়ে গেলেন। সিরাজুল হক এবার রুহির দিকে সরাসরি ফিরে জিজ্ঞেস করলেন, "কি মামুনি, তুমি কি সত্যি সাবজেক্ট চেঞ্জ করতে চাও? মানবিক যতটা সহজ, বিজ্ঞান কিন্তু তার চেয়ে শতগুণ কঠিন। তুমি জানো তো সেটা?" রুহি একটুও ঘাবড়ালো না। সে সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ় অথচ স্থির কণ্ঠে মাথা নেড়ে জানালো, "জি স্যার, আমি জানি।" ঠিক তখনই রুহির ক্লাস টিচারকে প্রধান শিক্ষকের কক্ষে ডেকে আনা হলো। সাবজেক্ট পরিবর্তনের কথা শুনে তিনি বেশ অবাক হলেন এবং অবজ্ঞার সুরে সবার সামনেই বলে উঠলেন, "স্যার, আমার মতো ওকে সায়েন্স দেওয়াটা বোকামি হবে। ও যে অবস্থা, ও পারবে না বিজ্ঞানের ভার সামলাতে।" রুহি মাথা নিচু করে সব কথা শুনছিল। মিমির বিদ্রুপ, প্রিয়ার টিটকারি আর পিয়াস ভাইয়ের সেই চর, সবই যেন তার মনের জেদ হয়ে জমা হচ্ছে। শাহাবুদ্দিন সাহেব একবার ক্লাস টিচারের দিকে তাকিয়ে রুহির চোখের দিকে তাকালেন। সেখানে এক অদ্ভুত সংকল্পের আগুন দেখতে পেলেন তিনি সিরাজুল হককে উদ্দেশ্য করে বললেন, "সিরাজ, মানুষ মাত্রই ভুল হয়। বয়সের সাথে সাথেই তো মানুষের ভেতর পরিপক্কতা আসে। রুহি হয়তো বুঝতে পেরেছে। আমার বিশ্বাস আমার মেয়েটা এবার পারবে। তুই যদি পারিস, ওর বিভাগটা পরিবর্তন করে দে।" সিরাজুল হক সাহেব কিছুক্ষণ নীরব থেকে বন্ধুর দিকে তাকিয়ে বললেন, "ঠিক আছে সাহেব, তোর অনুরোধ আমি ফেলবো না। রুহি তো আমারও মেয়ের মতো, আমি ওর সাবজেক্ট চেঞ্জ করে দিচ্ছি। তবে একটা শর্ত।" শাহাবুদ্দিন সাহেব আর রুহি দুজনেই উন্মুখ হয়ে সিরাজুল হকের দিকে তাকালেন। তিনি রুহির চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, "সামনেই তোমার অর্ধবার্ষিক পরীক্ষা। যদি তুমি সেই পরীক্ষার সব বিষয়ে পাশ করো এবং গণিত ও ইংরেজিতে অন্তত 60% নম্বর রাখতে পারো, তবেই তোমার এই পরিবর্তন স্থায়ী হবে। নতুবা তোমাকে আবার মানবিকেই ফিরে যেতে হবে। রাজি?" কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। রুহির ক্ষেত্রেও তাই হলো। অন্য সাবজেক্টগুলো কোনো মতে সামলানো গেলেও ইংরেজি ও গণিত তার কাছে সাক্ষাৎ বাঘের মতোই ভয়ঙ্কর। এক মুহূর্তের জন্য রুহির মুখটা কালো হয়ে গেল, কিন্তু হঠাৎই মস্তিষ্কের কোণে মিমি সেই বিদ্রুপাত্মক হাসিটা আবার ভেসে উঠল। রুহি বুক ভরে একটা শ্বাস নিল। উপস্থিত সবার নজর এড়িয়ে নিজের মনেই বিড়বিড় করে বলে উঠল, "আমাকে পারতে হবে, নিজের জন্য হলেও আমাকে পারতে হবে।" রুহি স্যারের দিকে তাকিয়ে দৃঢ়তার সঙ্গে বলল, "স্যার, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব।" রুহির সেই সংকল্পবদ্ধ চেহারা দেখে প্রধান শিক্ষক সিরাজুল হক মুচকি হেসে ক্লাস টিচারের দিকে তাকিয়ে আদেশ করলেন, "রুহির নামটা আপাতত মানবিকে রাখো, কিন্তু ও ক্লাস করবে সায়েন্সের। শর্ত পূরণ হলে পরীক্ষার রেজাল্ট এর পরে
পার্মানেন্ট চেঞ্জ করবে। ক্লাস টিচার রুম থেকে বেরিয়ে যেতেই শাহাবুদ্দিন এবং রুহি দুজনেই সিরাজুল হককে বিদায় জানিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। রুহি বাইরে আসতে শাহাবুদ্দিনের সামনে মাথা নত করে দাঁড়ায়, কারণ সে ভয় পাচ্ছে এত অভিযোগ শুনে সাহেব চাচু যদি বকে। কিন্তু তাকে অবাক করে শাহাবুদ্দিন হালকা এসে বলল, টেনশন করিস না, বাড়িতে কিছু বলবো না, শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, সিরাজের দেওয়া শর্ত পূরণ করতে হবে। কী রে, পারবি তো? রুহি সাহেব চাচুর কথায় মিষ্টি হলে বলে, পারবো চাচু, আমাকে পারতেই হবে। প্রধান শিক্ষকের কক্ষ থেকে বের হয়ে রুহি যখন করিডোর দিয়ে নিজের ক্লাসরুমের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই তাকে বাধা দিল সাহেব চাচু। আজ আর ক্লাসে গিয়ে কাজ নেই রে মা, আজ বাসে চল, বাড়িতে আজ সবাই উপস্থিত, পিয়াসও তো আর একদিন পরেই চলে যাবে, ওর যাওয়ার সময়টা অন্তত সবার সাথে থাক, আবার কবে সব ভাই বোন একসাথে হবি, এরপর থেকে না হয় রেগুলার ক্লাস করিস। রুহি থামলো, তার চোখে মুখে এখন কেবলই সময়ের অপেক্ষায় করার ভয়। সে অত্যন্ত বিনীত স্বরে বলল, চাচু, আমার এমনিতেই অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে, আমি চাচ্ছিলাম আজ থেকেই পড়াগুলো একটু বুঝে নিতে। শাহাবুদ্দিন সাহেব রুহির মাথায় হাত রেখে পরম স্নেহে বললেন, সব তো শুনলাম রে মা, এতদিন মিস হয়েছে, আর একদিন দুদিন কিছু হবে না, আজ আমি তোর ছুটি মঞ্জুর করিয়ে দিচ্ছি। রুহি আর দ্বিরুক্তি করার সুযোগ পেল না। সাহেব চাচু আবারও প্রধান শিক্ষকের কামরায় ঢুকে পড়লেন। সিরাজ হক সাহেবের সাথে কথা বলে মিনিট পাঁচেকের মধ্যেই ছুটির অনুমতি নিয়ে হাসি মুখে বেরিয়ে এলেন তিনি। নে, তোর ছুটি হয়ে গেছে, এবার শান্তিতে বাড়ি চল। রুহি এক দীর্ঘ শ্বাস ফেলল। সাহেব চাচুর এই স্নেহ সে এড়াতে পারে না, কিন্তু তার বাড়িতে যেতেও মন চাচ্ছে না। বাড়ি গেলেই তো আবারও বেঈমানদের চেহারা দেখতে হবে। রুহি এসব ভাবতে ভাবতেই গাড়িতে গিয়ে বসলো। সাধারণত রুহি যখন বাড়ির কারোর সাথে কথাও বের হয়, তখন তার কথার ফুল জড়িতে সবাই দিশেহারা হয়ে যান। রুহির হাজারো আবদার আর বকানি সামলাতে তখন হিমশিম খেতে হয়। কিন্তু আজ গাড়িতে আসার সময় ও রুহি একদম নিস্তব্ধ ছিল। এখন আবার যাওয়ার সময়ও সে নীরব। রুহি জানালার বাইরে দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তার এই অস্বাভাবিক গম্ভীর্য দেখে শাহাবুদ্দিন সাহেব একটু অবাক হলেও ভাবলেন হয়তো বড় হওয়ার কোনো লক্ষণ। তিনি বিশেষ পাত্তা না দিয়ে গাড়ি চালাতে মনোযোগ দিলেন। তারা যখন বাড়ির কাছে পৌঁছালো, সাহেবুদ্দিন সাহেব রুহিকে বাড়ির গেটে নামিয়ে দিয়ে নিজের অফিসের কাজে চলে গেলেন। রুহি ধীর পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করতেই ড্রয়িং রুমের দিকে থেকে মিমির তীক্ষ্ণ কণ্ঠে ভেসে এলো। মিমি প্রায় ছুটে রুহির সামনে এসে দাঁড়ালো এবং অত্যন্ত নাটকীয় স্বরে হাত নেড়ে বলে উঠল, কী রে, স্কুল থেকে আবার এখনই ফিরে আসলি যে? সাবজেক্ট চেঞ্জ করতে গিয়ে কি একদম টিসি নিয়ে চলে আসলি নাকি? মিমির পিছনে হল রুমে তখন পরিবারের সবাই আড্ডায় মশগুল। সেখানে বড় মা, মেজো মা, ফুপু পারভিন, সুলতানা থেকে শুরু করে কাব্য, রবি, রিমু আর সিফাতও উপস্থিত। কেবল শাহাজ, প্রিয়াস আর সিমিকে সেখানে দেখা যাচ্ছে না। রুহি মিমির বিদ্রোপাত্মক কথাগুলো যেন শুনতেই পেল না। সে মিমিকে সম্পূর্ণ উপেক্ষা করে শান্ত পায়ে এগিয়ে গিয়ে সোফায় বসা রবি আর রিমুর মাঝখানে গিয়ে বসলো। রুহি এমন ভাবলেশীন আর গম্ভীর্যপূর্ণ আচরণ মিমির কাছে বেশ অদ্ভুত ঠেকল। যে রুহি সামান্য কথাতেই চিল চিৎকার করে বাড়ি মাথায় তুলতো, সে আজ তাকে এভাবে এড়িয়ে গেল। মিমি মনে মনে কিছুটা দমে গেলেও মুখে বিরক্তির একটা ভাব ফুটিয়ে দাঁড়িয়ে রইল। রুবি উৎসুক হয়ে রুহির হাত চেপে ধরে ফিসফিস করে জিজ্ঞেস করলো, কী রে রুহি, সত্যি কি বিজ্ঞান চেঞ্জ করে দিল স্যার? রুহি রুবির দিকে তাকিয়ে ম্লান একটু হেসে প্রধান শিক্ষকের দেওয়া সেই কঠিন শর্তের কথা খুলে বলল। সে জানালো, সায়েন্সে তার নাম তোলা হলেও শর্ত একটাই, অর্ধবার্ষিকী পরীক্ষায় গণিত আর ইংরেজিতে কমপক্ষে 7% নম্বর পেতেই হবে। রান্নাঘর থেকে পানির গ্লাস নিয়ে আসছিলেন নাসরিন বেগম। রুহির কথাগুলো কানে যেতেই তিনি গ্লাসটা টেবিলের ওপর গজগজ করতে করতে রাখলেন। মেয়ের দিকে তাকিয়ে বাঁকা গলায় বললেন, এমনিতেই যে পড়াশোনা করিস তাতে তো মানবিকেই পাশ করা দায়, এখন আবার সায়েন্সের বুধ
মাথায় চেপেছে। যত জ্বালা এখন আমার কপালে, দিনরাত এখন আবার তোর পিছনে বসে থেকে পাহারা দেওয়া। মায়ের এমন বিদ্রূপ রুহির মনের তীরের মতো বিঁধলেও সে চুপ করে রইল। তবে তানজিনা বেগম আর চুপ থাকতে পারলেন না। তিনি নাসরিন বেগমের দিকে তাকিয়ে শাসন মেশানো গলায় বলে উঠলেন, সব সময় আমার মেয়েটাকে নিয়ে এমন তিতা কথা বলতে তোর ভালো লাগে তাই না না রে নাসরিন? মেয়েটা নিজে থেকে পড়াশোনা করতে চাইছে, একটু উৎসাহ দিবি তা না, উল্টো ওর সাহস ভেঙে দিচ্ছিস। ও পারবে, দেখে নিস আমার রুহি ঠিকই পারবে। বড় আম্মুর এই আগলে রাখা আশ্রয়ে রুহির বুকটা একবার কেঁপে উঠল। সে মাথা নিচু করে নিজের আঙ্গুলগুলো খুঁটতে লাগলো। বাড়ির এই শিরসেনা পরিবেশেও আজ তাকে বড় বেশি একা আর অচেনা মনে হচ্ছে। হলরুমে আড্ডার মাঝে প্রধান ফটক দিয়ে পিয়াস আর সিমি ভেতরে প্রবেশ করলো। দুজনের হাতে রঙিন অনেকগুলো শপিং ব্যাগ। সিমি আর পিয়াসের মুখে তৃপ্তির হাসি, বোঝাই যাচ্ছে বিদেশের ফ্লাইটের আগে শেষ শপিংটা তারা বেশ জমিয়েই করেছে। পিয়াসকে ভিতরে আসতে দেখে রুহির ভেতরটা অস্বস্তিতা মাথা চাড়া দিয়ে উঠল। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে এলো। রুমে ঢুকে ব্যাগটি বিছানায় ছুঁড়ে ফেলে সে বিছানায় গিয়ে বসলো। বিছানায় বসা মাত্রই রুহির নজর গেল ড্রেসিং টেবিলের দিকে। গতরাতে অভিমানে যে আয়নাটি সে চুরমার করেছিল, অবাক হয়ে দেখল সেটি এখন একদম অক্ষত। আয়নাটি এত সুন্দরভাবে প্রতিস্থাপন করা হয়েছে যে বোঝার উপায় নেই সেখানে কোনো দাগ ছিল। রুহির ঝট করে মনে পড়ে গেল গত রাতের কথা। শাহাজ ভাই বলেছিল সে সব দেখে নেবে। তবে কি শাহাজ ভাই লোক ডেকে এর তো দ্রুত এটা ঠিক করিয়ে দিল? রুহি আপন মনে বিড়বিড় করলো। এমন সময় রুমে মিমির প্রবেশ ঘটল। সে ঘরে ঢুকেই তীক্ষ্ণ নজরে পুরো রুমটা একবার পরখ করে নিল। রুহির একটা পুরনো স্বভাব মিমি জানে, অতিরিক্ত কষ্টে বা রাগে রুহির হাতের কাছের জিনিস ভাঙচুর করে। মিমি ভেবেছিল আজ হয়তো ধ্বংস স্তূপ দেখবে। সকালেও একবার এসেছিল রুম দেখতে, কিন্তু রুমের দরজা বন্ধ ছিল। কিন্তু এখন এসে রুমটা পরিপাটি দেখে সে কিছুটা অবাক হলো। পরক্ষণেই ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটিয়ে বলল, জানিস রুহি, পিয়াস ভাই আজ আমাদের জন্য অনেক অনেক শপিং করেছে। তোর জন্যেও একটা ড্রেস এনেছে, নিচে চল, দেখবি কত সুন্দর সব জিনিস। রুহি মিমির চোখের দিকে তাকালো, যে চোখ দুটো গত রাতে তার অপমানে উজ্জ্বল হয়ে উঠেছিল। আর সেখানে মায়ার অভিনয়। রুহি শান্ত গলায় বলল, আমি খুব ক্লান্ত মিমি, তুই যা, আমি পরে আসছি। কথাটা বলে সে মিমির উত্তরের অপেক্ষা না করে ওয়াশরুমে ঢুকে পড়ল। মিমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গজগজ করতে করতে বেরিয়ে গেল। রুহি অনেকক্ষণ একা ঘরে বসে রইল। এরই মাঝে নিচ থেকে ইয়াসমিন বেগমের হাঁক শোনা গেল। দুপুরের খাবারের জন্য সবাইকে ডেকেছেন তিনি। রুহি পেটেও তখন খিদের মোচড়। সকালের সেই সামান্য নাস্তার পর আর কিছু পেটে পড়েনি। রুম থেকে বেরিয়ে সে যখন সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে, ঠিক তখনই দেখল 3 তলা থেকে পিয়াস আর সিমি নিচে নামছে। পিয়াস আর সিমি এতটাই গা ঘেঁষে হাঁটছে যে তাদের রসায়ন স্পষ্ট ফুটে উঠছে। পিয়াস সিমিকে কিছু একটা বলে শব্দ করে হাসছে, আর সিমি লাজুক মুখে উত্তর দিচ্ছে। রুহিকে দেখা মাত্রই সিমি হঠাৎ পিয়াসের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। পিয়াসের হাসি মুখটা মুহূর্তেই মেঘলা হয়ে গেল। রুহিকে সামনে দেখে তার চোখের সেই আনন্দ উবে গিয়ে সেখানে জমা হলো একরাশ ঘেন্না। রুহিকে উদ্দেশ্য করে পিয়াস বেশ উচ্চস্বরেই বলল, ডিসগাস্টিং। মেজাজটাই নষ্ট হয়ে গেল। কথাটা যে রুহিকে ইঙ্গিত করে বলা হয়েছে তা সে বুঝল। কথাটি যেন রুহির কানে বিষের মতো বিঁধল। পিয়াস গট গট করে নিচে নেমে গেল। আর সিমি একবার রুহির বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে পিয়াসের পিছু নিল। রুহি সিঁড়ির রেলিংটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। প্রথম ভালোবাসা বা ভালো লাগা কি এত সহজেই মুছে ফেলা যায়? পিয়াস ভাইয়ের দেওয়া প্রতিটি অপমান রুহিকে পাথর করে দিয়েছে ঠিকই, কিন্তু অবচেতন মনে তার বারবার মনে হচ্ছে যে মানুষটা তার সাথে এমন বাজে আচরণ করছে সেই আবার সিমির সাথে কত মোলায়েম
কেন এই বৈষম্য? গায়ের রং আর স্মার্টনেস কি তবে সত্যি ভালোবাসার মাপকাঠি? রুহি লম্বা একটা শ্বাস নিল, চোখের জলটুকু চোখের কোণে আটকে রেখে সে ডাইনিংয়ের দিকে পা বাড়ালো। খণ্ডকার বাড়ির বিশাল ডাইনিং রুমে এখন দুপুরের খাবারের ব্যস্ততা। পুরুষ কর্তারা এবং সাহাজ বাদে বাড়ির বাকি সবাই একসাথে খেতে বসেছেন। মমতাজ বেগম বরাবরের মতো মধ্যমণি হয়ে সবার খাওয়ার তরকারি করছেন। পিয়াস, মিমি আর কাব্য হাসাহাসি করে নিজেদের মধ্যে কথা বলছে। ঠিক এমন সময় রোহিত সিঁড়ি দিয়ে নেমে ডাইনিং রুমে এসে হাজির হলো। সে সোজা গিয়ে দাদির পাশে খালি চেয়ারটি টেনে বসলো। রুহির প্লেটে বড় আম্মু তানজিনা বেগম ইতিমধ্যে খাবার বেড়ে রেখেছেন। রুহি খেতে খুব পছন্দ করলেও তার খাবারের তালিকায় অনেক বিচার ছিল। বিশেষ করে করলা ভাজি দেখলে সে 7 হাত দূরে থাকে। আবার অন্যদিকে খাবারের পাতে বড় মাছের টুকরো কিংবা মাংসের লেগ পিসটা তার জন্য বরাদ্দ না থাকলেও সে খেতে চাইতো না। ফলস্বরূপ নাসরিন বেগমও বকাঝকা করতেন। রুহি এই স্বভাব সবারই চেনা, তাই তানজিনা বেগম পরম যত্নে তার পাতের পাশে সবচেয়ে বড় মাছের পেটি আর মাংসের টুকরো দিয়ে সাজিয়ে রেখেছিলেন। রুহি খেতে বসেই একবার নিজের প্লেটের দিকে তাকালো। তার বাম পাশে দাদি আর ডান পাশে মিমি। মিমি তখনও আর চোখে রুহির প্লেটের বড় মাছের টুকরোটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সবাইকে স্তম্ভিত করে দিয়ে রুহি বড় আম্মু তানজিনা বেগমকে ডেকে বলল, বড় মা, আমাকে একটু করলা ভাজি দাও তো। কথাটা শোনা মাত্রই ডাইনিং টেবিলে সবার হাত যেন মাঝপথেই থেমে গেল। নাসরিন বেগম শাশুড়ির পাতে তরকারি দিচ্ছিলেন। মেয়ের মুখে এমন অনাকাঙ্ক্ষিত কথা শুনে তার হাতটা শূন্যে ঝুলে রইল। তানজিনা বেগমও বড় বড় চোখে তাকিয়ে আছেন। রুহি আবার বলল, কি হলো বড় মা, দাও না একটু করলা ভাজি। তুই করলা ভাজি খাবি? হ্যাঁ দাও তো। বড় আম্মু বিস্ময়ের ঘর না কাটতে তানজিনা বেগম তড়িঘড়ি করে রুহির পাতে করলা ভাজি তুলে দিলেন। সবাই ভাবল রুহি হয়তো নাটক করছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রুহি সেই করলা ভাজি দিয়েই তৃপ্তি ভরে ভাত খেতে লাগলো। বড় মাছের টুকরোটা পাতের এক কোণে পড়ে রইল। খাওয়া শেষ করে রুহি যখন হাত ধুয়ে উঠে যেতে নিল, তখন তানজিনা বেগম বেকুল হয়ে বললেন, কি রে রুহি, মাছটা তো খেলি না? তোর প্রিয় পেটির মাছ রেখেছি যে। রুহি কিছু বলার আগেই পাশ থেকে মিমি তাচ্ছিল্য ভরে বলে উঠল, মাছের সাইজ মনে হয় আজ ছোট হয়ে গেছে বড় মামি, তাই তো আমাদের রুহি রানীর রুচিতে কুলাচ্ছে না। মিমির এই শান্তক কথায় পিয়াস বাদে বাকিরা শব্দ করে হেসে উঠল। মিমি এর আগেও হাজারবার রুহিকে এভাবে সবার সামনে অপমান করেছে, কিন্তু আগে রুহি সেগুলোকে সেফ মজা হিসেবেই নিত। তবে আজ দৃশ্যপট আলাদা। রুহি এবার থামলো, অত্যন্ত শান্ত এবং শীতল দৃষ্টিতে মিমির চোখের দিকে তাকালো। রুহি সেই ভাবলিশীন চাহনি দেখে মিমি কিছুটা অস্বস্তিতে পড়ে হালকা এসে বলে, কী রে, এভাবে তাকিয়ে আছিস কেন? একটু মজাই তো করলাম। রুহি এবার ঠোঁটের কোণে ম্লান কিন্তু ধাঁধালো এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। রুহি মিমির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, আমি তো এ বাড়ির মেয়ে, সবার আদরের। বলতে গেলে প্রতিদিনই আমার পাতে বড় বড় মাছ মাংস থাকে, কিন্তু তোরা তো মেহমান মিমি, আজ আসিস তো কাল নেই। কথাটা বলে রুহি নিজের পাতের সেই বড় মাছের টুকরোটা মিমির প্লেটে ঢেলে দিয়ে বলে, আমার ভাগেরটা না হয় তুইই খা। আমাদের বাড়ি থেকে চলে গেলে আবার কবে এমন বড় মাছের টুকরো খেতে পাবি কে জানে। মুহূর্তেই পুরো ডাইনিং রুমের পরিবেশ থমথমে হয়ে গেল। চামচের টুংটাং শব্দটুকুও যেন থেমে গেছে। কেউ কল্পনাও করতে পারেনি যে উড়নচণ্ডী রুহি তার প্রাণের বান্ধবী মিমিকে এভাবে মুখের উপর জবাব দিতে পারে। নাসরিন বেগম যেন আজ পদে পদে ধাক্কা খাচ্ছেন। মেয়ের স্বভাবের এই আকাশ পাতাল পরিবর্তন তিনি কিছুতেই হজম করতে পারছেন না। অন্যদিকে মিমের মুখটা অপমানে আর বিস্ময়ে হা হয়ে গেছে। সবাইকে পাথরের মতো তাকিয়ে থাকতে দেখে রুহি শান্ত মুখে মিমির মুখতই করেই বলল, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? আমি তো মিমির মতোই একটু মজা করলাম মাত্র। এই বলে রুহি কারো উত্তরের অপেক্ষা না করে ধীর পায়ে সিঁড়ি দিয়ে ওপরে নিজের রুমের দিকে চলে গেল। পিছনে ফেলে গেল এক রাশ নিস্তব্ধতা আর সবার মনে গেঁথে দেওয়া এক গভীর বিস্ময়। স্বভাব মতোই
বাড়ির ছোটরা বড়দের কাছে চোখের মণি হয়ে থাকে। খণ্ডকার বাড়িতেও তার ব্যতিক্রম ছিল না। মুগ্ধের জন্মের আগে রুহির ছিল এই বিশাল পরিবারের কনিষ্ঠ সদস্য। বড় থেকে ছোট প্রত্যেকের আদরের ভাগটা তার পাল্লাতেই বেশি পড়ত। বাবা আর চাচাদের কাছে রুহি মানেই ছিল এক অন্যরকম মায়ার জায়গা। বিশেষ করে বড় আব্বু আর শাহেদ চাচুর কাছে রুহির আবদার ছিল অনেকটা অলিখিত আইনের মতো। অবশ্য মুদ্রার উল্টো পিঠেও ছিল রুহির দুরন্তপনা আর পড়াশোনায় ফাঁকিবাজি। যখন সীমা ছাড়িয়ে যেত তখন নাসরিন বেগম রণচণ্ডী মূর্তি ধারণ করতেন। কিন্তু রুহির ভাগ্য বেশ সম্পূর্ণ। মায়ের হাতের উত্তম মাধ্যম পিঠের ওপর পড়ার আগে মেজমা আর বড়মা তাকে আগলে নিত। রুহি ছিল আদব পান্ত এক খোশ মেজাজি বিন্দাস কিশোরী। দুনিয়া উল্টে গেলেও তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। সারাদিন ভাই বোনদের সাথে দুষ্টামি আর কথার তুবড়ি ছুটিয়ে সবার কান ঝালাপালা করে দেওয়াই ছিল তার নিত্যদিনের কাজ। কিন্তু মানুষের জীবনে এমন কিছু আঘাত আসে যা পাথরকে গলিয়ে দেয়। রুহির জীবনেও সেই কালবৈশাখী এসে হানা দিয়েছে। তার কিশোরী মনে সবটুকু আবেগ আর পবিত্রতা দিয়ে সে পিয়াসকে ভালোবেসেছিল। কিন্তু সেই ভালোবাসার বিনিময়ে সে পেয়েছে নিষ্ঠুর ঘেন্না আর অপমান। গতরাতে অনাকাঙ্ক্ষিত প্রিয় মানুষের হাতে সেই চর আর প্রাণপ্রিয় বন্ধুদের ভটকি বা খ্যাত সম্বোধন রুহির ভেতরের সেই চঞ্চল মেয়েটাকে এক নিমিষেই যেন মেরে ফেলেছে। এই চরম আঘাতই রুহিকে জীবন এবং মানুষ চেনার এক নতুন চশমা উপহার দেয়। সে এখন বুঝতে পারছে সব হাসি যেমন আনন্দ নয়, সব আপন মানুষও তেমন হিতাকাঙ্ক্ষিত নয়। গ্রীষ্মের সন্ধ্যা 7টা। সারাদিনে কাঠফাটা রোদের পর ব্যবসা, গরমে চারপাশটা যেন গমট হয়ে আছে। আকাশটা তামাতে বর্ণ ধারণ করেছে। সেই সাথে সামান্য হাওয়াও না থাকায় গাছের একটা পাতাও নড়ছে না। গমট এই আবহাওয়ার মাঝেই স্টাডি রুমের ভেতর গত 3 ঘন্টা ধরে এক অবানীয় কাণ্ড চলছে। যে রুহিকে পড়ার টেবিলে বসাতে সারা বাড়ির লোককে হিমশিম খেতে হতো, নাসরিন বেগমকে কিলো থাপ্পড়ের বর্ষাতে হয়, সেই রুহি আজ টানা 3 ঘন্টা ধরে বইয়ে মুখ গুজে পড়ে আছে। রুহি জানে তার সবচেয়ে বড় শত্রু হলো ইংরেজি আর গণিত। প্রধান শিক্ষকের দেওয়া সেই চ্যালেঞ্জ জিততে হলে এই 2 বাক্যে তাকে বশ করতেই হবে। দুপুরে ডাইনিং টেবিলে সেই কাণ্ডের পর রুহি আর নিচে নামেননি। সে নিজের মানেই প্রতিজ্ঞা করেছে কোনো বেইমান বা প্রতারকের জন্য সে আর এক ফোঁটা চোখের জল ফেলবে না। বরং নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছানো ওই বিদ্রোহকারী মানুষগুলোর কল্পনার অতীত। নিজের জন্য একটি কঠোর রুটিন তৈরি করে সে আজ থেকেই কোমর বেঁধে নেমেছে। রুহি যখন গভীর মনোযোগে গণিতে সূত্র মেলাতে ব্যস্ত, ঠিক তখনই স্টাডি রুমে প্রবেশ করলো রবিন আর রিমু। রবি ইন্টার সেকেন্ড ইয়ারে আর রিমু ফার্স্ট ইয়ারে। পিঠাপিঠি হওয়ার তাদের মধ্যে সখ্যাতা গভীর, বোনের চাইতে বন্ধু বেশি। একে অন্যের ব্যাপারে এমন কোনো কথা নেই যা তারা জানে না। রুহিও আছে, কিন্তু সে শুধুমাত্র ছোট বোন হিসেবে প্রাধান্য পায়। তারা দুজন একে অপরের সাথে হেসে হেসেই কথা বলতে বলতে রুমে ঢুকে। রুমে এক কোণে যে রুহি বসে থাকতে পারে তা তাদের খুনাক্ষরেও মাথায় ছিল না। হঠাৎ কথা বলতে বলতে তাদের চোখ গেল স্টাডি টেবিলের দিকে। সেখানে গম্ভীর মুখে বইয়ে ডুবে থাকা রুহিকে দেখে তারা দুজনই যেন ইলেকট্রিক শক খেল। অবাক আর বিস্ময়ে তারা একে অপরের হাত জাপটে ধরল। তাদের চেহারায় অভিব্যক্তি দেখে মনে হচ্ছে তারা এই মুহূর্তে পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখে ফেলেছে। রবি তোতলাতে তোতলাতে অস্ফুট স্বরে বলল, রিমু, আমি কি স্বপ্ন দেখছি, নাকি ওই চেয়ারে সত্যি সত্যি রুহি বসে আছে? রিমু চোখ কচলাতে কচলাতে বলল, আমারও তো বিশ্বাস হচ্ছে না রে রুবি। যে রুহি এই সময় টিভিতে কার্টুন বা ফোনে গেমস নিয়ে থাকতো, সে আজ বই পড়ছে। সূর্য কি আজ পশ্চিম দিকে উঠেছে? 2 বোনের এমন থমকে যাওয়ার চাহনি আর অবিশ্বাসের সামনে রুহি একবার মাথা তুলে তাকালো। তার চোখে এখন আর সেই চঞ্চলতা নেই, বরং এক শান্ত শীতল কাঠিন্য বিদ্যমান। রুবি আর রিমুর ফিসফিসানি রুহির কানে আজ যাচ্ছে। দুজনে এই ফিসফিসানিতে
সে বই থেকে মাথা না তুলেই অত্যন্ত বিরক্তির সাথে বলে ওঠে, পড়তে আসলে পড়ো, কিন্তু এভাবে কথা বলে আমার মনোযোগ নষ্ট করো না তো। রুহির কথা বলার ধরনে দুই বোন দ্বিতীয়বার ধাক্কা খেলো। যে রুহি সারাক্ষণ আড্ডা দেওয়ার উছিলা খুঁজত, সে আজ মনোযোগ নষ্ট হওয়ার দোহাই দিচ্ছে। দুজনেই কৌতূহলী হয়ে রুহির দুপাশে গিয়ে দাঁড়ালো। রবি বড় বোনের মমতা নিয়ে রুহির মাথায় হাত বুলিয়ে আলতো করে বলল, কী রে রুহি, পড়াশোনায় এত মনোযোগী কবে থেকে হলি? রুহি কোনো উত্তর দিল না। সে এক মনে অঙ্ক কষতে ব্যস্ত। রবিকে চুপ থাকতে দেখে পাশ থেকে রিমু টিপ্পনি কেটে বলে উঠল, হঠাৎ তোর মধ্যে এত পরিবর্তন আসলো কিভাবে বলতো? আগে তো তোকে ঠেলেও পড়ার ঘরে পাঠানো যেত না, আর আজ নিজে থেকে এত মনোযোগ। একদিনেই কি বিদ্যাসাগর হয়ে যাবে নাকি? রুহি এবার রিমুর দিকে আর চোখে তাকালো। তার কণ্ঠে ছিল কাঠ ভাব। আমি বিদ্যাসাগর হই নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে উল্টে পড়ে থাকি, তাতে তোমার কি? এত কথা বলছো কেন? এখন যদি আমি কথা বলতাম তবে তো আমার কানের গোড়ায় ঠাস ঠাস করে থাপ্পড় মারতে আসতে। যাও তো, চুপচাপ নিজের কাজে করো। রিমু আর কথা বাড়ালো না। সে জানে এই মুহূর্তে রুহিকে ঘাটানো মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। সে সুবোধ বালিকার মতো রুমের কোণায় থাকা খাটের উপর বই নিয়ে পড়তে বসে গেল। রিমু সরে যেতে রুহির পাশের চেয়ারটা টেনে বসলো। সে রুহির চোখের ভাষা পড়ার চেষ্টা করলো। অনেকক্ষণ ইতস্ত করে নিচু স্বরে জিজ্ঞেস করলো, তুই কি পিয়াস ভাইয়ার কথায় কষ্ট পেয়ে এমন করছিস রে? রুহি এবার কলমটা থামিয়ে রুবির দিকে তাকালো। সে চাহনিতে কী ছিল? আক্ষেপ, হতাশা নাকি গভীর কোনো যন্ত্রণা? রবি ঠিক বুঝতে পারল না। তবে সে এতটুকু নিশ্চিত হলো যে তার সামনে বসে থাকা এই কিশোরীটি আর সেই চঞ্চল রুহি নেই। রবি তাকে সান্ত্বনা দেওয়ার সুরে বলে, মন খারাপ করিস না রুহি, দেখবি তোর জীবনে এমন কেউ আসবে যে তোকে তোর নিজের চাইতেও বেশি ভালোবাসবে। রবির কথা শুনে রুহি এবার তাচ্ছিল্য ভরে হেসে উঠল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল তীব্র বিষাদ। সে রবির চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, পুরুষ মানুষ যদি সত্যিকারের ভালোবাসা বুঝতেই পারত, তাহলে এই পৃথিবীতে হাজার হাজার নারীর হৃদয়ে কখনো রক্তক্ষরণ হতো না। রুহির মুখে এমন গভীর ও দার্শনিক কথা শুনে রবির হাসি হাসি মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে ভাবতেই পারেনি 14-15 বছরের একটা মেয়ের মুখ থেকে এমন দগ্ধ কথা বের হবে। রুহি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হালকা হেসে আবার বলল, আরে আপু, অত টেনশন করো না তো, আমি পিয়াসার কথাই কিছুই মনে করিনি। আর ভালোবাসা আসছে, আমি ওই পিয়াসাকে এখন ঘেন্না করি। ও আমাকে যতটুকু কষ্ট দিয়েছে, একদিন দেখবা ও তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট পাবে। সেদিন আমি থাকবো দর্শক আর ও হবে যন্ত্রণার শিকার। কথাটি বলেই রুহি আবারও নিজের মনোযোগ পড়াশোনায় মনোনিবেশন করলো, যেন প্রতিটি মিনিট তার জন্য মহামূল্যবান। রবি শুধু অবাক চোখে তার ছোট বোনটিকে দেখে গেল। গ্রীষ্মের গমট সন্ধ্যাটা যখন একটু একটু করে রাতের আধারে মিলিয়ে যাচ্ছে, খন্দকার বাড়ির রান্নাঘর তখন মুখর হয়ে উঠেছে। 3 গৃহিণী ব্যস্ততায় উনুনে ভাজা হচ্ছে গরম গরম মসমুসে সমুসা, যার মমার গ্রানে সারা বাড়ি মৌ মৌ করছে। ইয়াসমিন বেগম নিপুণ হাতে সমুসার বাজ দিচ্ছেন, আর তানজিনা বেগম সেগুলো তপ্ত তেলে নালচে করে ভেজে তুলছেন। একপাশে নাসরিন বেগম বড় কেটলিতে মশলা চা চড়িয়েছেন, যার থেকে মোহনীয় এলাচের গন্ধে ভরে গেছে চারপাশ। রান্না শেষ হতেই তানজিনা বেগম আসলে হাত মুছতে মুছতে ডাইনিং হলের দিকে এগিয়ে গিয়ে উঁচু গলায় ডাক দিলেন, ওরে তোরা কে কোথায় আসিস? নাস্তা রেডি, তাড়াতাড়ি আয়। সব গরম গরম, ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না। বাড়ির 3 কর্তা মোস্তফা কবির, শাহরিয়ার করিম এবং শাহাবুদ্দিন সাহেব তাদের বিশেষ দিন এবং সন্ধ্যার পর ছাড়া বাড়িতে সচরাচর পাওয়া যায় না, কিন্তু আজ সবাই দুপুরের পরেই বাড়ি ফিরে আসেন। তানজিনা বেগমের ডাকে ততক্ষণে ড্রয়িং রুমের আড্ডা শেষ করে সকলে টেবিলের দিকে এগিয়ে এসেছেন। সাধারণত শাহজাদাকে সন্ধ্যায় বাড়িতে পাওয়া ভাগ্যের ব্যাপার। টিউশনি বা নিজের কাজ সেরে ফিরতে তার রাত হয়ে যায়, কিন্তু আজ এক বিশেষ কারণে শাহাজ
দুপুরের পর থেকে বাড়িতে। সে তার গম্ভীর মুখ নিয়ে বড়দের পাশে এসে বসলো। তানজিনা বেগমের ডাক শুনে পিয়াস, সিমি আর মিমিও এসে ছুটেছে, কিন্তু 3টে চেয়ার এখনও খালি। শাহাজ উপস্থিত থাকলেও রুবি আর রিমোর দেখা নেই। নাসরিন বেগম চা ঢালতে ঢালতে বড় আপার দিকে তাকিয়ে বললেন, বড় আপা, ওই 3টাকে কি আলাদা করে দাওয়াত পাঠাতে হবে? সেই যে ঘরে সে নামার নামগন্ধও নেই। বড় আম্মু তানজিনা বেগম একটু হেসে বললেন, আরে আহা, এমন করছিস কেন? আমি গিয়ে ডেকে আনছি। টেবিলে ধোয়া ওঠা চায়ের কাপ আর গরম সমোসার সামনে বসে সবাই গল্পে মাতলেও শাহাজের নজর বারবার সিঁড়ির দিকে যাচ্ছিল। রান্নাঘর থেকে নাসরিন বেগমের চড়া গলা আবারও পুরো বাড়িতে প্রতিধ্বনিত হলো, এই রুহি, রবি, রিমু, তোরা কি কানে তুলো দিয়ে বসে আছিস? জলদি নিচে নাম, নাস্তা করতে। মায়ের হাঁক ডাক শুনে রবি আর রিমু সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে শুরু করলো। তারা ডাইনিং টেবিলে এসে বসতেই নাসরিন বেগম ব্রু কুঁচকে রিমুকে জিজ্ঞেস করলেন, রুহি কই? নিচে আসছে না কেন? নিশ্চয় রুমে বসে লুকিয়ে গেম খেলছে। এই মেয়েটা যে কবে মানুষ হবে? নাসরিন বেগম আরও কিছু কড়া কথা বলার জন্য মুখিয়েছিলেন, ঠিক তখনই রিমু শান্ত কিন্তু স্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো, আহা মা, এত চেঁচাচ্ছ কেন? না জেনে এভাবে সারাক্ষণ কেন কথা বলো তো? রিমুর কথা শেষ হতেই সিমি সুযোগ বুঝে টিক্কারি দিয়ে বলে উঠল, সেজো মামি, ভুল কি বলেছে রিমু? রুহি তো আর তোর বা রবির মতো না যে সন্ধ্যা হলেই পড়তে বসে যাবে। হয়তো মোবাইল দেখছে, না হয় টিভি, এছাড়া তো ওর আর কোনো কাজ নেই। সিমির কথায় মিমি আর কাব্য ঠোঁট চেপে হাসতে লাগলো। পিয়াস একপাশে বসে চরম বিরক্তি নিয়ে চা খাচ্ছে। রুহির নামটা শুনলেই যেন তার পিত্তি জ্বলে ওঠে। তবে শাহাজ আগের মতোই স্বাভাবিক, সে সেফ শান্ত চোখে সবার দিকে একবার তাকালো। সিমির এমন বাঁকা কথায় রবি ভীষণ বিরক্ত হলো। সমবয়সী হওয়ার সে সিমিকে করা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই রিমু সবাইকে অবাক করে দিয়ে বলে উঠল, রুহি বিকেল থেকে এক নাগারে পড়ছে। বিশ্বাস করো মা, ও আজ মোবাইল ছুঁয়েও দেখেনি। রিমুর কথাই যেন পুরো ডাইনিং টেবিলে পিনপিতন নীরবতা নেমে এলো। সবাই ড্যাব ড্যাব করে একে অপরের দিকে তাকাতে লাগলো। নাসরিন বেগম অবাক কণ্ঠে বললেন, কি বললি? আমার মেয়ে পড়ছে, তাও বিকেল থেকে? মোস্তফা কামাল যেন কথাটি শুনে ব্যাপক খুশি হলেন। তিনি অত্যন্ত উৎফুল্লতা নিয়ে বলে ওঠেন, আলহামদুলিল্লাহ, আমাদের রুহি নিজ থেকে পড়াশোনা করছে। এত খুশির খবর ও পড়ুক, কেউ বিরক্ত করবে না ওকে। মোস্তফা কামাল নাসরিন বেগমের দিকে তাকিয়ে বললেন, সেজো বউ, যাও যাও, আমার আম্মুর কিছু লাগবে কিনা দেখো। নাসরিন বেগম আর এক মুহূর্ত অপেক্ষা না করে নাস্তার টেবিল ছেড়ে ওপরে রুহির রুমের দিকে ছুটলেন। দোতলায় উঠেই দরজার আড়াল থেকে ভেতরে উকি দিতেই দেখলেন রুহি সত্যি পড়ার টেবিলে ঝুঁকে খুব মন দিয়ে কী যেন লিখছে। মেয়ের এই পরিবর্তন নাসরিন বেগম কিছুতেই হজম করতে পারছেন না। তিনি ধীর পায়ে ঘুরে ঢুকে রুহির মাথায় হাত রাখলেন। মায়ের স্পর্শ রুহির মনোযোগ সরে গেলে সে মুখ তুলে উপরের দিকে তাকালো। নাসরিন বেগম অত্যন্ত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, তুই ঠিক আছিস তো মা? শরীর খারাপ করেনি তো? মায়ের কথায় রুহি অবাক হয়ে বলল, হ্যাঁ মা, আমি তো একদম ঠিক আছি। আমার আবার কি হবে? নাসরিন বেগম হালকা হেসে আমতা আমতা করে বললেন, না মানে, আজ নিজ থেকে এভাবে পড়তে বসলি যে, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। রুহি এবার মায়ের হাতটা নিজের হাতে নিয়ে একটু ম্লান হেসে বলল, আজ থেকেই সব নতুন করে শুরু করলাম মা। তোমার তো আমার উপর কত অভিযোগ, আমি কত বিরক্ত করি তোমাকে। আজ থেকে সেসব আর হবে না, সব কমিয়ে দেব। আর সায়েন্সে যেতে হলে তো মন দিয়ে পড়তেই হবে মা, তাই না? মেয়ের মুখে এমন পরিণত কথা শুনে নাসরিন বেগমের বুকটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে উঠল। তিনি খুশি মনে জিজ্ঞেস করলেন, তা নাস্তা করবি না? তোর প্রিয় সমোসা বানিয়েছি। রুহি আবার বইয়ের পাতায় চোখ ফিরিয়ে নিয়ে বলল, না মা, অনেক পড়া বাকি, এখন নিচে গেলে মনোযোগ নষ্ট হবে। আমি নিচে যাব না। রুহি নিজের মাকে বুঝতে দিল না যে সে নিচে গিয়ে ওই প্রতারকদের চেহারা দেখে নিজের মনটা নষ্ট করতে চাইছে না।
নাসরিন বেগম মেয়ের কথায় বিপরীতে আর কোনো জেদ করলেন না। তিনি দ্রুত নিচে নেমে এলেন এবং ট্রেতে করে গরম সমোসা আর চা সাজিয়ে রুহির রুমে দিয়ে এলেন। নিচে এসে সবার কাছে রুহির এই একাগ্রতার গল্প শোনানোর সময় তার চোখে মুখে এক ধরনের গর্ব খেলা করছিল। পিয়াস আর চোখে একবার নাসরিন বেগমের দিকে তাকালো। তার মনে হলো রুহি হয়তো নতুন কোনো নাটক শুরু করেছে। কিন্তু শাহজের ঠোঁটের কোণে আবারও সেই রহস্যময় হাসি রেখা ফুটে উঠল। সে বুঝতে পারছে রুহি এখন ঠিক পথে চালিত হচ্ছে। রুহির এই আমূল পরিবর্তন খণ্ডকার বাড়ির সদস্যদের মধ্যে যেন এক অদৃশ্য বিভাজন তৈরি করেছে। কেউ কেউ এই পরিবর্তনে মনে মনে বেশ খুশি, যেমন বড় আব্বু তানজিনা বেগম বা দাদি মমতাজ বেগম, মা নাসরিন বেগম ও চাচারা। তারা ভাবছে যাক, শেষমেশ মেয়েটার সুমতি হয়েছে। অন্যদিকে মিমি আর সিমির মতো কারো কারো মনে এই পরিবর্তন একটু খোসানি তৈরি করেছে। তাদের খোসা দেওয়ার চিরচেনা লক্ষ্যটি আজ কেমন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। কিন্তু এই পুরো ঘটনায় সবচাইতে অদ্ভুত প্রতিক্রিয়া পিয়াসের। পিয়াস ডাইনিং টেবিলের এক কোণে বসে যাত্রিকভাবে নাস্তা করলেও তার মনের ভেতরটা বিষিয়ে উঠছে। রুহির এই গম্ভীর হয়ে যাওয়া, সাবজেক্ট চেঞ্জ করার সিদ্ধান্ত এবং সবাইকে অপেক্ষা করে এক মনে পড়াশোনা করা, এই সব কিছুকে পিয়াস সহজভাবে নিতে পারছে না। পিয়াস মনে মনে ভাবছে সবটাই রুহির নাটক। ও আসলে আমাকে ইনসাল্ট করার জন্য এই সিক্রেট করছে। ও দেখাতে চাইছে যে আমার চর বা অপমানে ওর কিছু যায় আসে না, বরং ও খুব বড় কিছু হয়ে দেখাবে। পিয়াসের অহংকারে যেন কেউ সজোরে আঘাত করেছে। তার ধারণা রুহি সবার সামনে তাকে ছোট প্রমাণ করার জন্যই এই ভালো মেয়ে সাজার মুখোশ পড়েছে। রুহির এই নীরব অপেক্ষা পিয়াসকে ভেতরে ভেতরে অস্থির করে তুলেছে। সে চাইছিল রুহি তার সামনে এসে কাঁদুক, ক্ষমা চাক বা অত্যন্ত তার বিদায় বেলায় একটু বিমর্ষ হয়ে থাকুক। কিন্তু রুহির এই লিলিপ্তটা যেন পিয়াসকে বুঝিয়ে দিচ্ছে যে রুহির জীবনে পিয়াসের কোনো অস্তিত্বই আর অবশিষ্ট নেই। যা পিয়াস মানতে পারছে না। এই অস্বস্তি আর রাগে পিয়াস চায়ের কাপটা শব্দ করে টেবিলের উপর রাখলো। তার চোখে মুখে ফুটে উঠল এক ধরনের হিংস্রত্বক কাঠিন্য। সে মনে মনে বিড়বিড় করলো, দেখব তোর এই পড়াশোনার নাটক কতদিন চলে। সায়েন্স তো সেভ কোর্স শুরু, তুই যেই দাসের মেয়ে জীবনেও 60% কেন পাশ করবি কিনা সন্দেহ। যেদিন ফেল করবি সেদিন বুঝবি পিয়াসকে ইগনোর করার ফল কী। অন্যদিকে পুরো বাড়ি যখন পিয়াসের বিদেশ যাত্রা আর রুহির পরিবর্তন নিয়ে মগ্ন। রুহি তখন নিজের বদ্ধ ঘরে টেবিল ল্যাম্পের আলোয় ইংরেজি গ্রামের জটিল সূত্র মেলাতে ব্যস্ত। পিয়াসের মনে কী চলছে তা জানার বিন্দুমাত্র আগ্রহ এখন আর তার নেই। রাত 11টা। কৃষ্ণপক্ষের এই নিশীথে প্রকৃতির বুকে যেন এক মায়াবী নিস্তবতা নেমে এসেছে। গ্রীষ্মের তপ্ত দিন শেষে রাতটা এখন কিছুটা শীতল, তবে গোমট ভাবটা একদম কেটে যায়নি। জানালার বাইরে ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর দূর থেকে ভেসে আসা নাম না জানা নিশাচর পাখির পাকস্বাদ, সব মিলে পরিবেশটা এক অপার্থিব গম্ভীর্য ধারণ করেছে। এই নিভৃত প্রহরে খণ্ডকার বাড়ির দোতলার এক কোণে টেবিল ল্যাম্পের লাইন আলোয় জ্বলজ্বল করছে একটি প্রাণ আরোহী জামান রুহি। আজ সে দিন দুনিয়া ভুলে নিজের সাথে করা নিজেরই প্রতিজ্ঞায় মগ্ন। গত কয়েক মাসে যে বইগুলোর দিকে সে ভালোভাবে ফিরেও তাকায়নি, আর সেই বইয়ের প্রতি পাতায় সে জীবনের অর্থ খুঁজছে। সব কিছু যে সে খুব ভালো বুঝতে পারছে তা নয়, কিন্তু তার অদম্য চেষ্টা আর একাগ্রতা আর রিমুও রুবিকেও অবাক করে দিয়েছে। দুই বোন রুহিকে সাহায্য করতে গিয়ে বারবার বিস্ময়ে থমকে গেছে। যে মেয়েকে আগে এক পাতা পড়াতে ঘাম ছুটে যেত, সে আজ প্রশ্ন বানে তাদের জর্জরিত করে তুলছে। নাসরিন বেগম একটু পরপরই এসে দরজার আড়াল থেকে উঁকি দিয়ে গেছেন। যতবার এসেছেন ততবারই দেখছেন মেয়েটি পাথরের মূর্তির মতো পড়ার টেবিলে ঝুঁকে আছে। তার বুকটা আজ এক অজানা সুখে যেন ভরে উঠেছে। নিজের একমাত্র ননদের কথাই কথাই সে বিষাক্ত শব্দগুলো তার কানে বাজছিল। মিমি নাকি রুহির সাথে মিশে বিগড়ে যাচ্ছে,
অথচ নাসরিন বেগম ভালো করেই জানেন রুহি যে বকে গিয়েছিল তা মিমির ছায়ার নিচে থেকেই। আজ রুহি এই একানিষ্ঠা যেন সেই সব অপবাদের মোক্ষম জবাব। ঘড়ির কাঁটা সময়ের নিয়ম মেনে এগোচ্ছে। একটানা বসে থাকায় রুহির পিঠে একটা চিনচিনে ব্যথা শুরু হয়েছে। সন্ধ্যার নাশতা খেয়েছে, এরপর থেকেই সে পড়াশোনাতে মগ্ন। পড়ার ঘরে ভুলেই গিয়েছিল যে নাসরিন বেগম তার জন্য রাতের খাবার রেখে গেছেন। রুহি এক পলক দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে তাকালো। টেবিলের পাশে রাখা ভাতের থালা থেকে ঢাকনা খুলতেই দেখলো সব ঠান্ডা হয়ে আছে। এত রাতে সে ঠান্ডা খাবার খাবে? অন্যদিকে খিদের তীব্র জ্বালা বসছে। অতঃপর পেটের দায়ে সে এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সাবধানে দরজার কপাট খুলে বাইরে উঁকি দিল রুহি। বাড়ির নীলসে ডিম লাইটের আবছা আলোয় চারপাশটা হালকা উজ্জ্বল হয়ে আছে। রুহি পা টিপে টিপে সিঁড়ির দিকে এগোতে থাকে, কিন্তু সিঁড়ির গোড়ায় পৌঁছাতেই তার কান খাড়া হলো। অস্পষ্ট কয়েকটা কণ্ঠস্বর নিচ থেকে উপরে উঠে আসছে। রুহি তড়িৎ নিজেকে সরিয়ে রেলিংয়ের আড়ালে লুকিয়ে ফেলল। কণ্ঠস্বরগুলো পরিচিত। একটু পরে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে দেখলো সিফাত, কাব্য আর পিয়াসকে। এত রাতে তাদের একসাথে দেখে রুহি খুব একটু অবাক হলো না, কারণ তাদের রাত বিরাতে এরকম আড্ডা প্রায় হয়ে থাকে। রুহি তাদের কথাতে বিশেষ একটা পাত্তা দিল না, কিন্তু হঠাৎই তাদের কথায় জোর বুঝলো ভাইদের এর মধ্যরাতের আড্ডার মূল আজ সেই। রুহি বেশ অবাক হলো। রুহি এবার মনোযোগ দিল তাদের কথা শুনতে। কাব্যের কণ্ঠে আজ এক ধরনের অনুশোচনা। সে পিয়াসকে উদ্দেশ্য করে বলছে, বুঝলে ভাই, রুহির সাথে কাজটা আমাদের বোধহয় ঠিক হয়নি। ও তো আমাদের সবার ছোট, একটু পেট পাতলা বলে হয়তো কথাগুলো বলে ফেলেছিল। তাই বলে ওভাবে করাটা। কাব্যের কথার পিঠে সিফাত পিয়াসের দিকে তাকিয়ে বলে উঠল, রুহিটার যে কি হলো বুঝতে পারলাম না। আচ্ছা পিয়াস, তোর কি মনে হয় আমাদের রুহি কি পারবে সেই শর্ত পূরণ করতে? ও কি 16% নম্বর রাখতে পারবে? রুহি অন্ধকারের আড়ালে শ্বাস বদ্ধ করে দাঁড়িয়ে রইল। সে অধীর আগ্রহে অপেক্ষা করছে এই হৃদয়হীন মানুষটি তাকে নিয়ে কিভাবে তা শোনার জন্য। পিয়াস সিফাতের প্রশ্নের উত্তরে এক তাচ্ছিল্য হাসি আসলো। অত্যন্ত তাচ্ছিল্য ভরে সে বলে উঠল, আরে ভাই, গরুর গলায় স্বর্ণের ঘণ্টা পেরিয়ে তাকে সুন্দর করে সাজালেই কি তার নাম বা জাত পরিবর্তন হয়ে যায়? গাধা কি কখনো ঘোড়া হতে পারে? কথাটা শোনা মাত্র কাব্য আর সোহাগ হো হো করে হেসে উঠল। পিয়াস আস্তে আস্তে যোগ করলো, 60% তো অনেক দূরের স্বপ্ন। ও আদৌ পাশ করবে কিনা আমার তাতেই সন্দেহ আছে। ও তো একটা ফাজিল মেয়ে, ওকে দিয়ে পড়াশোনা হবে না। দেখবি সেজ আব্বু একদিন ওকে ভালো কোনো পাত্র দেখে বিয়ে দিয়ে দেবে। আমাদের মা চাষিদের মতো চুলা আর রান্নাঘরেই ওর জীবনটা কাটবে। এ বাড়ির বাকি সব মেয়েরা এরকম আর ও অন্যরকম, পুরাই ডিসগাস্টিং। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় আদৌ কি ও সত্যি রিমুর বোন, নাকি হসপিটাল থেকে চেঞ্জ হয়ে গেছে। পিয়াসের এই ধরনের মন্তব্যে বাকি দুজনের জন্য হাসি থামছে না। ওরা হাসতে হাসতে নিজের নিজের রুমের দিকে চলে গেল। রুহি স্থির দৃষ্টিতে তাদের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। পিয়াসের শেষ বাক্যগুলো রুহির কানে যেন গলিত সীসার মতো বিঁধল, কিন্তু এবার তার দু চোখ দিয়ে জল পড়ল না। তার ভেতরে এখন এক প্রলয়ঙ্করী জেদ দানা বাঁধছে। সে দাঁতে দাঁত চেপে নিজের মনেই ফিসফিস করে বলল, 60% না প্রিয়াসা ভাই, এই খণ্ডকার আরোহী জামান যদি পুরো স্কুল টপার হয়ে না দেখিয়েছে, তবে আমি নিজের নাম বদলে ওই তোমার বলা গরু নামটাই রাখবো। দেখে নিও। রুহির চোখের সেই সংকল্পের দীপ্ত অন্ধকারের ওই নীলসে আলোকেও হার মানালো। সে আর রান্নাঘরের দিকে গেল না, বরং পেটের ক্ষুধা ভুলে এক আকাশ জেদ নিয়ে পুনরায় নিজের পড়ার টেবিলের দিকে পা বাড়ালো। রাতের সেই নিস্তব্ধ প্রহরে রুহি যখন এক বুক জেদ নিয়ে নিজের রুমের দিকে ফিরে যাচ্ছিল, তখন সে ক্ষুণাক্ষরেও টের পায়নি যে অন্ধকারের আড়ালে কেউ তাকে লক্ষ্য করছে। ডিম লাইটের আবছা নিচে আলো একটি দীর্ঘছায়া নিঃশব্দে রুহির প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। রুহির হঠাৎ মনে হলো কেউ যেন পিছনে দাঁড়িয়ে আছে। সে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। এক অজানা শিহরণ বয়ে গেল তার মেরুদণ্ড দিয়ে। যেই না সে পিছনে ফেরার জন্য ঘাড় ঘুরাতে যাবে, অমনি সে রহস্যময় অবয়বটি অত্যন্ত দ্রুততার সাথে
পাশের দেওয়ালের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। রুহি পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। শূন্য করিডোর আর নির্জীব দেওয়াল ছাড়া সেখানে আর কেউ ছিল না। একটা দীর্ঘশ্বাস ফেলে সে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। পরদিন সকালে প্রকৃতির এক অপূর্ণ রূপের মধ্যে দিয়ে দিনের শুরু হলো। পূর্ব আকাশের রক্তিম সূর্যটা তখন আপন মহিমার উজ্জ্বল হয়ে উঠেছে। জানালার বাইরে আম গাছের ডালে একজোড়া দোয়েল আর ফিঙ্গে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল রুহির। ভোরের সেই স্নিগ্ধ হাওয়া যখন খণ্ডকার বাড়ির আঙিনায় লুটোপুটি খাচ্ছিল, তখন বাগান থেকে হাঁস নাহেনার মোমো গ্রান বাতাসে মিশে এক সতেজ আমেজ তৈরি করেছে। সকাল 8টা বাজতেই বাড়ির চেরচেনা কর্ম ব্যস্ততা যেন শুরু হয়ে গেল। রান্নাঘরে তখন সাজ রব। বাড়ির 3 গৃহিণী তানজিনা, ইয়াসমিন আর নাসরিন বেগম অত্যন্ত মনোযোগের সাথে সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত। উনুন থেকে ধোয়া ওঠা গরম গরম রুটির সুবাস আর একপাশে ডিম ভাজার চরচর শব্দে ঘর মুখরিত। তানজিনা বেগম নিপুণ হাতে আটার লেচি কাটছেন, ইয়াসমিন বেগম সেগুলো বেলে দিচ্ছেন, আর নাসরিন বেগম ঝটপট সেঁকে তুলছেন। কাজের মাঝেও তাদের নিচু স্বরে ঘরোয়া আলাপ চলছে। রান্নাঘরের জানালার ফাঁক দিয়ে রোদের ঝিলিক এসে মেঝেতে জ্বলজ্বল করছে। এই রৌদ্রজ্জ্বল দিনটি যেন এক নতুন সম্ভাবনার ইঙ্গিত বয়ে আনে। নাস্তা বানানোর তোড়জোড়ে ব্যস্ত সময় পার করেছে 3 জনই। দেখে মনে হচ্ছে এইসবে তাদের পরম শান্তি। ঘড়ির কাঁটায় তখন ভোর 7টা 15। বাড়ির 3 গৃহিণী তানজিনা, ইয়াসমিন আর নাসরিন বেগম নিজের কাজে মহাব্যস্ত। এমন সময় রান্নাঘরের দরজার একটি ছায়া দাঁড়ালো। মা! এত সকালে রুহির কণ্ঠস্বর শুনতে 3 জনই চমকে দরজার দিকে তাকালেন। যা দেখলেন তাতে তাদের নিজেদের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। সামনে স্কুল ইউনিফর্মে পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে রুহি, কাঁধে তার স্কুল ব্যাগ। যে মেয়েকে সকাল 9টার আগে বিছানা থেকে তোলা মানে যুদ্ধ জয় করা, সেই মেয়ে আজ ভোরে একদম প্রস্তুত। 3 মায়ের হাতের কাজ থেমে গেল। তারা পাথরের মূর্তির মতো রুহির দিকে তাকিয়ে রইলেন। তাদের এমন বিমোর চাহনি দেখে রুহি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। নিজেকে সামলে নিয়ে সে নাসরিন বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠে, আম্মু, আমি টিউশনিতে যাচ্ছি। এবার যেন 3 জনের মাথায় আকাশ ভেঙে পড়ল। রুহির টিউশনি জীবনের ইতিহাস বেশ করুণ। এর আগে যতজন টিচার তাকে পড়াতে এসেছেন, রুহির অতিরিক্ত অবান্তর প্রশ্ন আর দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে তারা 2-3 দিনের ইস্তফা দিয়েছে। শেষমেশ কোনো দিশা না পেয়ে নাসরিন বেগম নিজে পড়ানোর সুরে করে আর বাকিটা সামলাতো রুহি সাহায্যবাই। সেই রুহি আজ নিজ থেকে টিউশনিতে যাওয়ার কথা বলছে। নাসরিন বেগমের মনে হচ্ছিল তিনি খুশিতে এখনই চিৎকার করে উঠবেন। তানজিনা বেগম অবাক হয়ে রুহিকে জিজ্ঞেস করলেন, তোর টিউশনি কবে ঠিক করলো মা? তোর বড় আব্বু তো আমাকে কিছুই বলেনি। রুহি স্বাভাবিক গলায় উত্তর দিল, ঠিক করেনি বড় আম্মু, আজ গিয়ে করব। আমাদের স্কুলের ওই টাকলা মুরাদ স্যার আছেন না? কথাটি বলে রুহি থেমে গেল। এরপরই খুবই সুন্দর করে বলে, মানে আমাদের ক্লাস টিচার মুরাদ স্যার, উনি তো ইংলিশ পড়ান। ওনার কাছে গিয়ে বললেই উনি ব্যাসে নিয়ে নেবেন। এরপর রুহি তানজিনা বেগমের পিছনে চোখ বড় বড় করে দাঁড়িয়ে থাকা নাসরিন বেগমের দিকে তাকিয়ে বলে, মা, কিছু টাকা দাও তো। নাসরিন বেগমের চোখ এবার বিস্ময়ে যেন আরও বড় হয়ে গেল। আগে তো রুহি টাকা চাইতো না। ড্রেসিং টেবিল বা আলমারিতে যা পেত নিজের ইচ্ছা মতো তুলে নিয়ে যেত। সেই ভয়ে নাসরিন বেগম টাকা লুকিয়ে শুরু করেছিলেন। আজ মেয়ে হিসাব করে টাকা চাইছে দেখে তিনি যেন ঘর কাটিয়ে উঠতে পারছেন না। রুহি এবার অধৈর্য হয়ে আবার বলে, মা, জলদি দাও, রিক্সা ভাড়া আর টিফিন খরচ সব হিসাব করে টাকা দিও। রান্নাঘরের একটি কোণায় ডালের কৌটোর মধ্যে ছোটদের যাতায়াত খরচের জন্য 3 নারী কিছু টাকা জমা রেখেছে। নাসরিন বেগম সেখান থেকে 50 নোট বাড়িয়ে দিলেন। রুহি বিনা বাক্যে টাকাটা নিয়ে চলে যেতে উদ্যত হতেই তানজিনা বেগম পিছন থেকে ডাকলেন, কিরে, নাস্তা করবি না? খালি পেটে যাবি? রুহি যেতে যেতেই জবাব দিল, টিফিন পিরিয়ডে স্কুলে করে নেব বড় আম্মু।
প্রথম দিনের টিউশনিতে দেরি হলে স্যার ভাববেন আমি রোজই দেরি করব। আসি। রুহি চোখের আড়াল হয়ে গেল। কিন্তু রান্নাঘরের সেই স্তব্ধতা কাটল না। 3 মা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলেন। এ কি সত্যি তাদের সেই অবাধ্য রুহি, নাকি অন্য কেউ? খন্দকার বাড়িতে দিনের দুটি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকাল আর রাত। এই দুই সময়ে পুরো পরিবারকে একসাথে ডাইনিং টেবিলে পাওয়া যায়। এটি কেবল আহারের সময় নয়, বরং সারাদিনের পরিকল্পনা আর মান অভিমান ভাগাভাগি করে নেওয়ার শ্রেষ্ঠ মুহূর্ত। আজও তার ব্যতিক্রম হয়নি। পুরুষ সদস্যরা নিয়ম মেনে টেবিলে আসন গ্রহণ করছেন, আর গৃহিণীরা ব্যস্ত হাতে ধোয়া ওঠা নাস্তা পরিবেশন করছেন। ধোয়া ওঠা রুটি আর আলু ভাজির সুবাসে ডাইনিং টেবিল তখন মমা করছে। বড় আব্বু মোস্তফা কামাল সাহেব তৃপ্তি ভরে এক লোকমা মুখে তুলে হঠাৎ লক্ষ্য করলেন সবার উপস্থিতি থাকলেও একটি শিরসেনা প্রাণবন্ত মুখ আজ নেই। তিনি খাওয়া থামিয়ে নাসরিন বেগমের দিকে তাকিয়ে পরম স্নেহ জিজ্ঞেস করলেন, সেজ বউ, আমার রহিমার চেয়ারটা খালি কেন? ও কি এখনো ঘুমাচ্ছে নাকি? নাসরিন বেগম মুখ খুলে হাসি মুখে কিছু বলবেন, ঠিক তখনই রুহির ফুফু পারভিন সুলতানা চায়ের কাপে চুমুক দিয়ে টিপন্নি কেটে উঠলেন। এ আর নতুন কি ভাই, ঘুমাচ্ছেই হবে। এ বাড়ির সব সদস্যর জন্য নিয়ম এক রকম হলেও আমাদের রুহি রানীর কাছে ওসব নিয়মের কোনো বালাই নেই। তিনি নাসরিন বেগমের দিকে তাকিয়ে খানিকটা ব্যঙ্গাত্মক স্বরে যোগ করলেন, একটু তো শাসন করতে পারো ভাবি, বয়স তো কম হচ্ছে না। এখন যদি না শেখে তবে কবে শিখবে? শাসন না করলে মেয়েটা তো মাথায় উঠবে। ননদের এমন ধারালো কথায় নাসরিন বেগমের উজ্জ্বল মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। একমাত্র আদরের ননদ বলে তিনি অপমানও চুপ করে রইলেন। কিন্তু মোস্তফা কামাল সাহেব বোনের এমন কথা একদমই মেনে নিতে পারলেন না। তিনি সাথে সাথেই কড়া স্বরে বোনকে থামিয়ে দিলেন, এভাবে বলছো কেন পারভিন? ও ছোট মানুষ, বয়স অনেক বাকি, সময় হলেই ঠিকই সব শিখে যাবে। আর বাড়ির ছোটরা দুষ্টামি না করলে কি আমরা বুড়োরা করব? বড় ভাইয়ের ধমক খেয়ে পারভিন সুলতানার সাথে সাথেই দমে গেলেন। তিনি তবুও কিছু একটা বলতে নিতেই দাদি মমতাজ বেগম হাতের লাঠি দিয়ে মেঝেতে সজোরে শব্দ করে গম্ভীর কণ্ঠে বলে উঠেন, খাওয়ার সময় অতিরিক্ত কথা আমার পছন্দ না, চুপচাপ খা। নাসরিন বেগমের দিকে তাকিয়ে, সেজ বউ, যাও তো ওরে ডাইকা আনো। এবার তানজিনা বেগম পরিস্থিতি স্বাভাবিক করতে হালকা এসে বলে উঠেন, মা, রুহি তো বাড়িতে নেই। কথাটা শোনা মাত্র মোস্তফা কামাল সাহেব সহ টেবিলের প্রতিটি পুরুষ সদস্য অবাক হয়ে চাইলেন। শাহরিয়ার করিম সাহেব ব্রু কুচকে জিজ্ঞেস করলেন, রুহি বাড়ি নেই? কোথায় গেল সাত সকালে? এবার ইয়াসমিন বেগম বেশ উৎফুল্ল নিয়ে বললেন, টিউশনিতে গেছে গো, সে 7টার দিকে রেডি হয়ে বের হয়ে গেছে। মুহূর্তেই যেন ডাইনিং টেবিলে এক অদৃশ্য ঘূর্ণিঝড় বয়ে গেল। মিমি আর সিমি দুই বোন একে অপরের দিকে তাকিয়ে আছে, তাদের চোখে মুখে অবিশ্বাসের ঘর। যেই রুহি পড়াশোনার নামে বদনাম কামিয়েছিল, সে আজ ভোরে উঠে টিউশনি যাচ্ছে। কাব্য হতভম্ব হয়ে খাবার হাতে নিয়ে মূর্তির মতো বসে রইল। তবে পিয়াসের মনের ভেতর তখন অন্যরকম এক তোড়পাড় চলছে। সেই রাতের অপমানের পর যখন সে রুহিকে বলেছিল তার অপয়া চেহারা না দেখাতে, তারপর থেকে রুহি সত্যি তার সামনে আসেনি। ঘটনাক্রমে সামনে পড়ে গেলেও রুহি একবারের জন্য চোখ তুলে তাকায়নি, যেন পিয়াজ সেখানে একটা অদৃশ্য ছায়া মাত্র। অথচ এই রুহি এক সময় কারণে অকারণে তার চারপাশে ঘুরঘুর করত। পিয়াসের একটু মনোযোগ পাওয়ার জন্য বেকুল হয়ে থাকতো। পিয়াস মনে মনে দাও দাও করে জ্বলে উঠল। সে মনে মনেই ভাবছে, আমাকে অদেখা করছে। শাহরিয়ার পিয়াসকে অবহেলা করার সাহস এই মেয়ে পায় কোত্থেকে? এ কি অপমান নাকি অন্য কিছু? এই বিশৃঙ্খল আলোচনার মাঝে একমাত্র সাহাজ একদম নির্বিকার। তাকে দেখে মনে হচ্ছে যেন পৃথিবীর কোনো খবরই তার কানে মূল্যহীন। একমাত্র খাবারই মুখ্য। সে অত্যন্ত ধীরস্থিরভাবে নাস্তা করছে, যেন এই সুদর্শ আলুর স্বাদ নেওয়াই এখন তার জীবনের প্রধান লক্ষ্য। স্কুলের বিশাল কৃষ্ণচূড়া গাছটার নিচে জিরিয়ে নিচে রুহি
ঝিরঝিরি বাতাসে ওর মনের ভেতরের অস্থিরতা আজ অনেকটা শান্ত। মুরাদ স্যারের টিউশনিতে ভর্তি হওয়ার কাজটা কোনো ঝামেলা ছাড়াই মিটে গেছে, এটাই তার জন্য শান্তির বিষয়। রুহি ভাবছে সকালের কথা। আজ সকালে যখন সে টিউশনিতে যায়, প্রথমে তাকে সাত সকালে স্যার নিজ বাড়ির দরজায় দেখে বেশ থতমত খেয়ে গিয়েছিলেন। চশমাটা নাকের ডগায় নামিয়ে জিজ্ঞেস করেছিলেন, কী রে রুহি, তুই এই সময় এখানে কোনো কাজে এসেছিস নাকি? রুহি যখন জানালো সে আজ থেকে নিয়মিত স্যারের কাছে ইংরেজি পড়তে চায়, তখন মুরাদ স্যার যতটা অবাক হয়েছিলেন তার চেয়েও বেশি খুশি হয়েছিলেন। একে তো একজন ছাত্র বাড়া মানে মাসের শেষে কিছু বাড়তি টাকা, তার উপর ক্লাসের সবচাইতে অবাধ্য মেয়েটি নিজে থেকে পড়তে এসেছে। এ তো বিরাট সাফল্য। তবে তিনি কড়া গলায় সাবধান করে দিয়েছেন, পড়তে এসেছিস ভালো কথা, কিন্তু কোনো প্রকার দুষ্টুমি বা আজে বাজে কথা বললে সাথে সাথে ঘাড় ধরে বের করে দেব। রুই মাথা নিচু করে বিনীতভাবে সব মেনে নিয়েছিল। হঠাৎ স্কুলের ঘন্টা বাজতে রুই সম্মিত ফিরে পেল। সে ধীর পায়ে ক্লাসের রুমের দিকে পা বাড়ালো। ক্লাসে ঢুকতেই দেখলো শেষ বেঞ্চে প্রিয়া বসে আছে। প্রিয়া আজ রুহিকে দেখে রীতিমতো অবাক, কারণ মিমি আজ স্কুলে আসেনি। আর মিমি ছাড়া রুহি একা একা স্কুলে চলে আসবে, এটা প্রিয়ার কাছে অমাবস্যার চাঁদের মতো দুর্লভ ঘটনা। প্রিয়াকে দেখা মাত্রই রুহির কানে সেই রাতের ফোন কলের প্রতিটি বিদ্রুপান্তক শব্দ বাজতে লাগলো। ভুটকি ব্যাবরল মানাই না পিয়াস ভাইয়ের সাথে। রুহির বুকের ভেতরটা অপমানে একবার জ্বলে উঠল, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করলো। প্রিয়া অবশ্যই আগের মতোই গদগদ হয়ে হাতে নেড়ে রুহিকে তার পাশের সিটটা দেখিয়ে ইশারা করলো, কিন্তু প্রিয়াকে বজ্রহতের মতো স্তব্ধ করে দিয়ে রুহি একদম সামনের সারির অর্থাৎ ফার্স্ট বেঞ্চের মাঝখানের সিটটাতে গিয়ে বসলো। পুরো ক্লাস যেন থমকে গেল যে রুহি আর প্রিয়া মিমি ব্যাক বেঞ্চার হিসেবে শিক্ষক সহ সবার কাছে পরিচিত ছিল। বকাঝকা পড়া না পারলে কান ধরে বাইরে দাঁড়িয়ে থাকা যাদের রুটিন ছিল, সেই রুহি আজ ফার্স্ট বেঞ্চে। ক্লাস টিচার মুরাদ স্যার রুমে ঢুকে রুহিকে সামনে সারিতে দেখে চশমাটা একবার মুছে নিলেন। তিনি ভাবলেন হয়তো তিনি ভুল দেখেছেন। স্যার চশমা আবারও চোখে রাখেন, আবারও তাকান, না সত্যি মেয়েটি আরোহী জামান। স্যার মনে মনে বললেন, মেয়েটা কি আজ ভুল করে এখানে বসেছে? স্যার ক্লাস শুরু করেন। এরপরই তিনি আরও অবাক হয়, কারণ রুহি ক্লাসের পুরোটা সময় স্যারের প্রতিটি কথা গোগ্রাসে গিলছিল। তার পুরো মনোযোগ আজ মুরাদ স্যারের টপিকের মধ্যে। যেখানেই ওর বুঝতে সমস্যা হচ্ছিল সে নির্ভয়ে দাঁড়িয়ে প্রশ্ন করে উত্তর বুঝে নিচ্ছিল। রুহির এই আকস্মিক পরিবর্তন প্রিয়া থেকে শুরু করে ক্লাসের প্রতিটি ছাত্রছাত্রীর কাছে যেন এক জীবন্ত বিস্ময়। রুহি মনোযোগ দিয়ে পরপর কয়েকটা ক্লাস শেষ করে স্যার যেতেই টিফিন পিরিয়ডে প্রিয়া যখন রুহির কাছে এসে কৈফত চাইল, কিরে রুহি, তোর হলোটা কি? আজ এখানে বসলি আর এত মনোযোগ? তখন রুহি কেবল ডায়েরিটা গুছিয়ে রাখছিল। কাজটি করতে করতে শান্ত গলায় বলল, সময় বদলাছে প্রিয়া, তাই অভ্যাস বদলানো তো খুব সামান্য ব্যাপার। এই বলে রুহি রুম থেকে বেরিয়ে গেল। প্রিয়া যেন হোঁচট খেলো। সে হাঁ করে রুহির যাওয়ার দেখছে, যেন আজ এক নতুন রুহিকে আবিষ্কার করলো সে। দুপুর 12:30। মাথার ওপর সূর্যটা যেন আজ অগ্নিকুণ্ড হয়ে দাঁড়িয়েছে। গ্রীষ্মের খাঁকা রোদে পিচঢালা রাস্তা থেকে যেন আগুনের হুলকা বের হচ্ছে। গাছের পাতাগুলো তপ্ত বাতাসে নিথর হয়ে জ্বলে আছে। কোথাও কোনো শীতলতার চিহ্ন নেই। পরক রৌদ্র, চারদিকের দৃশ্যপট যেন কাঁপছে। আজ ভোরে রুহি রিক্সা করে স্কুলে এসেছিল। ফেরার পথও ভেবেছিল রিক্সা পাবে, কিন্তু স্কুলের গেটের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো খালি রিক্সা না পেয়ে বাধ্য হয়ে সে হাঁটতে শুরু করলো। মাথার উপর আগুনের গোলক আর পায়ের নিচে তপ্ত রাস্তা। রুহি কিছুটা দূর এগোতেই হঠাৎ থমকে দাঁড়ালো। রাস্তার ওপাশে কবির সাহেবের সাদা চকচকে গাড়িটা দাঁড়িয়ে আছে। গাড়ির পাশে পিয়াস, সিমি আর মিমি দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। ওদের হাসাহাসির শব্দ রুহির কান পর্যন্ত পৌঁছাচ্ছে। পিয়াস কত সহজভাবে সিমি আর মিমির সাথে কথা বলছে,
অথচ এই মানুষটাই রুহিকে দেখার পর বিষোদ্গার করে। রুহি এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রইল। রোদ আর মনের ভেতরে দহন সব মিলিয়ে হঠাৎ ওর চোখের সামনে সবকিছু ঘোলাটে হয়ে আসতে লাগলো। ঘামে ওর কপাল আর পিঠ ভিজে একাকার। মনে হলো চারদিকে তপ্ত বাতাস ওর দম বন্ধ করে দিচ্ছে। এক মুহূর্ত রুহির পা দুটো টলতে শুরু করে। পৃথিবীটা যেন লাটিমের মতো ঘুরছে। সে যখন জ্ঞান হারিয়ে মাটির দিকে লুটিয়ে পড়তে যাচ্ছিল, ঠিক তখনই একজোড়া শক্ত হাত পেছন থেকে তাকে ঝাপটে ধরে রুহি কোনো মতে চোখ মেলে তাকানোর চেষ্টা করলো। ঘামে ভেজা চোখের পাতায় ঝাপসা অবয়বটি স্পষ্ট হতেই সে দেখলো শাহাজ ভাই। শাহাজের চোখে মুখে আজ গাম্ভীর্য নয়, বরং উপসে পড়া উদ্বেগ। সে পরম যত্নে রুহিকে আগলে রেখেছে। শাহাজ রুহিকে পাজা কোলা করে রাস্তা থেকে সরিয়ে একটি গাছতলার ছায়াযুক্ত স্থানে নিয়ে বসালো। ওর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে অত্যন্ত বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো, রুহি, ঠিক আছিস তুই? শরীর এমন খারাপ লাগছে কেন তোর? আর এই ভোর দুপুরে এখানে একা একা কী করছিস? রুহি কোনো উত্তর দিতে পারল না। ওর কথা বলার শক্তিটুকুও যেন নিভে গেছে। সে শুধু ক্লান্তিতে চোখ বন্ধ করে মাথা নাড়ালো। শাহাজ ওর মুখের ওপর হাত বুলিয়ে কপালে জমে থাকা ঘাম মুছে দিল। রুহির ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে দেখে শাহাজ তীক্ষ্ণ গলায় আবার প্রশ্ন করলো, সকালে কিছু খেয়েছিলি? রুহি নীরব। ওর এই নীরবতায় বুঝিয়ে দিল যে সকাল থেকে সে কিছুই খায়নি। রুহি কিছু না খাওয়ার এবং দীর্ঘক্ষণ রোদে হাঁটার ক্লান্তিতে ওর শরীর ভেঙে পড়েছে। শাহজ আর এক মুহূর্ত দেরি করলো না। সে রুহিকে সাবধানে ধরে দাঁড় করিয়ে পাশে একটি এসি রেস্টুরেন্টে নিয়ে ঢুকলো। ঠান্ডা বাতাসের স্পর্শে রুহি যেন প্রাণ ফিরে পেল। শাহজ রুহিকে একটি চেয়ারে বসিয়ে গ্লাসে পানি ঢালতে ঢালতে গম্ভীর কিন্তু মমতাজ মাখানো স্বরে বলল, পরিবর্তন হওয়া ভালো রুহি, কিন্তু শরীর শেষ করে নয়। কাল থেকে যদি না খেয়ে বেরিয়েছিস তো থাপড়িয়ে দাঁত ফেলে দেব। রুহি নড়ে চলে বসলো। শাহাজের এই রাগকে সে সর্বদাই ভয় পায়। রুহিকে এভাবে নড়তে দেখে শাহাজ আবারও বলে ওঠে, এখানে চুপচাপ বসে থাক, খাবার আসছে। খাবার আসতে আসতেই রুহি আর মনে রেস্টুরেন্টের জানালার কাছ দিয়ে বাইরে তাকালো। দেখলো পিয়াসরা এখনও গাড়ির পাশে হাসাহাসি করছে। কিন্তু এই প্রথম রুহির বুকটা হাহাকার করে উঠল না, কারণ আজ পিয়াসের অবহেলার মাঝেও শাহাজ ভাইয়ের এই পরম নির্ভরতা ওকে যেন এক নতুন শক্তি দিচ্ছে। রেস্টুরেন্টের শীতাতপ নিয়ন্ত্রিত স্নিগ্ধ পরিবেশে ওয়েটার যখন ধোয়া ওঠা এক প্লেট সুগন্ধি বিরিয়ানি রুহির সামনে রেখে গেল, রুহি তখনও জানালার কাছের ওপারে পিয়াসদের চলে যাওয়ার দেখছিল। তার মনের আকাশে তখন হাজারো মেঘের আনাগোনা। হঠাৎই নাকে আসা বিরিয়ানির সুবাসে রুহি বাস্তবে ফিরে এলো। সে লক্ষ্য করলো ঠিক তার মুখের সামনে কেউ একজন অত্যন্ত যত্ন করে এক লোকমা খাবার তুলে ধরেছে। রুহি চমকে উঠে পাশে তাকাতেই দেখলো শাহাজ ভাই। তার সেই গম্ভীর পাথরের মতো শান্ত শাহাজ ভাই আজ বিরিয়ানির লোকমা হাতে নিয়ে পরম মমতায় তার দিকে তাকিয়ে আছে। রুহির দু চোখে রাজ্যের বিস্ময়। সে কি স্বপ্ন দেখছে? যে শাহাজ ভাই কথা বলার সময় মুখের দিকে তাকায় না, সে আজ নিজের হাতে তাকে খাইয়ে দিচ্ছে। রুহিকে ওভাবে স্তম্ভীর তাকিয়ে থাকতে দেখে শাহাজ নকল রাগ দেখিয়ে এক ধমক দিয়ে উঠল, কি হলো? এভাবে হাঁ করে দেখছিস কি? খাবারটা কি মুখে এমনি এমনি ঢুকে যাবে? হাঁ কর। শাহাজের সেই পরিচিত ধমকের সুরে রুহি অনেকটা যান্ত্রিকভাবেই মুখ খুলে হাঁ করলো। শাহাজ অত্যন্ত আলতো করে লোকমাটি রুহির মুখে পড়ে দিল। রুহি মনে হলো বিরিয়ানির স্বাদের চেয়েও ওই স্পর্শের মমতা অনেক বেশি দামি। রুহি খাবারটা চিবোতে চিবোতে দেখলো শাহাজের চোখে এখন আর সেই শাসন নেই, বরং সেখানে এক অদ্ভুত শীতল প্রশান্তি কাজ করছে। শাহাজ এবার প্লেটটা রুহির আরও কাছে এগিয়ে দিয়ে মৃদুস্বরে বলল, বাকিটা এখন নিজে নিজে খা, অনেক লড়াই করতে হবে তোকে, খালি পেটে কি আর যুদ্ধ জেতা যায়? লক্ষ্মী মেয়ের মতো সবটা শেষ কর। রুহি শাহাজের এমন দাসের কথার অর্থ বুঝল না, কিন্তু সেই
সাথে আর কোনো বাক্য ব্যয় করলো না। বাদমিয়ার মতো মাথা নিচু করে খাবার খেতে শুরু করলো। তার মনের ভেতর এক অদ্ভুত ভোলা নাগার ঢেউ খেলছে। সে ভাবছে, এই মানুষটা কেন এত রহস্যময়, কখনো পাহাড়ের মতো কঠোর, আবার কখনো বর্ষার মতো বৃষ্টির মতো শীতল। শাহাজ চুপচাপ বসে রুহির খাওয়ার দৃশ্যটি দেখছিল। বাইরের কাঠফাটা রোদ যখন পৃথিবীকে জ্বালিয়ে দিচ্ছে, তখন ওই ঠান্ডা ঘরে শাহাজের এই নীরব সমর্থন রুহিকে বুঝিয়ে দিল, পৃথিবীর সবাই তাকে ছুঁড়ে ফেলে দিলেও এই একজন মানুষ ছায়ার মতো তার মাথার উপর আছে। পিয়াসের দেওয়া সব অপমান যেন শাহাজের এই এক লোকমা খাবারের কাছে মুহূর্তেই তুচ্ছ হয়ে গেল। গল্প অনন্তহীন প্রেম আমার। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।